সো তোমরা কতটুকু সিরিয়াস এখনো পড়াশোনার ব্যাপারে আমি জানি না, তবে আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি পড়াশোনার। হ্যাঁ, এর পরের লেকচার হয়তো বা সম্ভাবনা, তারপরে বলবি, এই তো তারপরে পড়া শেষ। আচ্ছা, তো আমাদের 8টা বাজে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, আজকে লেকচার হচ্ছে কনিক। কনিকের 3টা প্রশ্ন তোমরা সবাই জানো। এটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আমরা শুরু করব পরাবৃত্ত দিয়ে। হ্যাঁ, তার আগে দেখো যে কনিক হওয়ার কিছু কন্ডিশন দিয়ে দিছে। এটা হচ্ছে আদর্শ একটা কনিকের সমীকরণ, আমরা মোটামুটি এটা সবাই জানি যে এই কনিকটা থেকে আমরা প্রথমে সর্বপ্রথম কি করব, একটা ডেল মানে একটা নির্ণায়কের মান বের করব। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এটা, যে তোমাকে আগে ডেলটা বের করতে হবে। এই ডেলটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, নট ইকুয়ালস টু জিরো হলে তখন আমরা বাকি জিনিসগুলো খেয়াল করবো যে কোনটা কি হতে পারে। ফার্স্ট অফ অল যদি ডেল যদি জিরো হয়ে যায়, এই নির্ণায়কের মান যদি কোনো কারণে জিরো হয়ে যায়, তাহলে সেটা একজোড়া সরলরেখা, একজোড়া সরলরেখা। ক্লিয়ার? আর যদি এই নির্ণায়কের মান জিরো না হয়, তখন আমরা বাকি টেস্টটা করতে পারবো যে এস স্কয়ার মাইনাস এ বি যদি জিরো হয় তাহলে পরাবৃত্ত, লেস দ্যান জিরো হলে উপবৃত্ত, এটা অধিবৃত্ত। তার মানে এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আগে ডেল এর মানটা বের করা। আগে ডেল বের করি চলো। তাহলে এখানে কম্পেয়ার করো তো, এটার সাথে আদর্শ সমীকরণ কম্পেয়ার করলে তুমি এ পাচ্ছ হচ্ছে -1, তুমি বি পাচ্ছ 1, তুমি জি এর মান পাচ্ছ -3, তুমি এফ এর মান পাচ্ছ হচ্ছে 2, দেন এইচ পাচ্ছ হচ্ছে 0, আর সি এর মান পাচ্ছ -12। তুমি কম্পেয়ার করো এই ইকুয়েশনটার সাথে, এটা কম্পেয়ার করো, আর কিছু, দেন তুমি সব মান পেয়ে যাচ্ছ। এখন এখান থেকে ডেল বের করো তো। এই ডেলটা মনে রাখাটা খুব একটা কঠিন হবে না। দেখো দুই পাশে জিএফসি থাকবে, জিএফসি, এই পাশে জিএফসি, এএইচবি, এএইচবি, এএইচবি। তো আমরা মজা করে এইভাবে বলতে পারি যে দুই পাশে জিএফসি ফ্যান আছে। হ্যাঁ, যদিও শীতকাল, মনে করো ঘরের দুই পাশে জিএফসি ফ্যান আছে আর এখানে হচ্ছে অনেক বাতাস। এইভাবে বলবো, আহ কি বাতাস, আহ কি বাতাস। দেখো দুই পাশেই বাতাস আছে। আবার বলি, জিএফসি দুই পাশে থাকবে, জিএফসি ফ্যান, আর ভিতরে অনেক বাতাস হবে। আহ কি বাতাস, আহ কি বাতাস। এ এইচ মানে আহ কি বাতাস, এইভাবে আহ কি বাতাস। এইভাবে মজা করে আমরা বলতে পারি, এমনি ফান করে আর কি। তো এখানে তুমি জিএফসি টা এখন বসায় দাও। জিএফসি কত? তুমি বলো ভাইয়া জি হচ্ছে -3, এফ হচ্ছে 2, আর সি হচ্ছে -12। দেন এখানে আবার পাবা তুমি -3, 2। এইভাবে নির্ণায়কের মানটা তুমি বসাইতে পারো। সুন্দর করে লিখে দিই, -3, 2, তারপরে -3, 2, 12, এ এইচ -1, আহ কি বাতাসে যে 0, বি এর মান হচ্ছে 1। তো এই নির্ণায়কের মানটা তুমি বের করবা। এই নির্ণায়কের মানটা দেখবা যে এটা নট ইকুয়ালস টু জিরো আসছে। তুমি মানটা বের করে দেখবা এটা নট ইকুয়ালস টু জিরো। এটা বের করা কিন্তু কঠিন কাজ না, তুমি পারবা। যেহেতু নট ইকুয়ালস টু জিরো আসছে, তার মানে এই যে চারজনের মধ্যে যে কোনো একজন, এই চারজনের মধ্যে যে কোনো একজন হবে। তো আমরা দেখবো আগে এইচ স্কোয়ার, তাই না? এইচ স্কোয়ার, খেয়াল করো এইচ স্কোয়ার কত, এইচ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এইচ স্কোয়ার কত ভাই? অনেকে হয়তো রেজাল্ট বেরও করে ফেলছো। এ হচ্ছে -1 আর বি হচ্ছে শুধু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি +1। যেহেতু এটা গ্রেটার দেন জিরো, তোমরা দেখতেই পারতেছো, এটা যেহেতু গ্রেটার দেন জিরো মানে পজিটিভ, এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা যেহেতু পজিটিভ, তার মানে আমরা এটাকে বলবো অধিবৃত্তের সমীকরণ। এই কিসের, কি ধরনের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। তাহলে কাজগুলো কি কি? কাজগুলো খুব সিম্পল। তোমাকে প্রথমে ডেলটা বের করতে হবে, দেন এই মানটা বের করতে হবে। ঠিক আছে? এখন তুমি খেয়াল করে দেখবা, প্রথমে তুমি খেয়াল করে দেখবা অপশনে কি আছে। অপশনে যদি অপশন 4টার মধ্যে যদি এক জোড়া সরল রেখার কথাটা থাকে, তখনই কেবলমাত্র ডেল বের করবা। আমার বুদ্ধিটা খেয়াল করো, আমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতাম। ধরো অপশনে এক জোড়া সরলরেখা আছে,
হ্যাঁ, অপশনে এক জোড়া সরলরেখা আছে বা কোনোটাই নয় এরকম কিছু একটা লেখা আছে, তখন ডেল বের করবে। আর যদি এইগুলো থাকে অপশন, যে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, শুধুমাত্র এই অপশন গুলোই আছে, তখন কিন্তু ডেল না বের করলেও চলে, মানে শুধুমাত্র এইটা বের করে দিলেই হয়। তো ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত এক জোড়া সরল রেখা থেকে প্রশ্ন আসেনি। শাহজালাল ইউনিভার্সিটিতে, বুয়েটে, এগুলোতে আসে, কুয়েটে। তাহলে ডেল ইজ ইকুয়াল টু 0, এটা এক জোড়া সরল রেখা নির্দেশ করে। ঢাকা ইউনিভার্সিটিতে যতবার আসছে শুধুমাত্র এই যে এইটা বের করলেই, টেস্ট করলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তারপরে তোমরা রিস্ক নিবা না, ডেলটা বের করবা, দেন এটা বের করবা, যেটা ভালো আর কি, সুবিধা। আচ্ছা, এইটা কিসের সমীকরণ? আমাকে একটা পোল কোশ্চেন দিছে তোমাদের। এই পোল কোশ্চেনটা একটু তোমরা কাইন্ডলি একটু ট্রাই করো, তোমাদের জন্য সময় থাকবে 1 মিনিট। তো দেখো, এখানে সবাই ভুল করছো। তো যেহেতু এটা তোমাদের জন্য একটু নতুন, তোমরা একটা চিন্তা করো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, এই আকার থাকলে, আমি তোমাদেরকে আজকে থেকে বলে দিই, এই আকার থাকলে বুঝবে এটা অধিবৃত্ত। এখন এটা অধিবৃত্ত কিভাবে হয়, এটার জন্য তোমাকে আবার টেস্ট করতে হবে। ওই যে এখানে একটু খেয়াল করো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাই তো? তাহলে 2টাকে এই পেশে নিয়ে আসো। এখন তুমি এখান থেকে এ বের করো, এক্স স্কোয়ারের সহগ 0, ওয়াই স্কোয়ারের সহগ এটাও 0, এক্স ওয়াই এর সহগ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে এইচ আসবে হাফ। তুমি কম্পেয়ার করো ভাইয়া, যদি আদর্শ সমীকরণটা দেই, এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি 2hxy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। কম্পেয়ার করো, জি এর মান 0, এফ এর মানও 0, সি এর মান হচ্ছে -2। এখন তুমি এখান থেকে নির্ণায়কের মানটা বের করো। এখানে হচ্ছে জিএফসি ফ্যান, তাই তো? 0 0 -2 0 0 -2, জিএফসি এ এইচ বি এইচ বি, তাই তো? তো এখন দেখো, সব জায়গায় 0 যেহেতু, এটার মানটা বের করা যায় খুব ইজিলি। এটা বাদ, এটা বাদ, তো এটার রেজাল্ট আসে হচ্ছে হাফ, যেটা কিনা নট ইকুয়ালস টু 0, তাই তো? এটা নট ইকুয়ালস টু 0। এখন হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি বের করা। এখন দেখো, এইচ স্কোয়ার কত আসছে? 1/4, এ বি আসছে 0। যেহেতু এটা পজিটিভ, যেহেতু এটা গ্রেটার দেন 0, তার মানে এটা হচ্ছে অধিবৃত্ত। তো আমি তোমাদের জন্য একটা সাজেশন রাখবো, যে তোমরা ডিরেক্ট বলে দিবা এটা একটা অধিবৃত্তের সমীকরণ, ডিরেক্ট বলে দিবা, হ্যাঁ? কারণ এক্স ওয়াই ইকুয়াল টু সি আকার থাকলে, লাস্ট স্লাইড সব ঠিক আছে, ওকে, 1/4 হবে, হ্যাঁ, অধিবৃত্ত হবে এটা। তো এক্স ওয়াই ইকুয়াল টু সি আকার থাকলেই তুমি বলে দিবা যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এখানে এই তথ্যগুলো একটু মনে রাখিও, যে ই এর মান 1 হলে পরাবৃত্ত, এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত। ই এর মান ফ্র্যাকশন, মানে 1 থেকে ছোট, 0 থেকে বড়, ফ্র্যাকশন হলে উপবৃত্ত, ঠিক আছে? ই এর মান গ্রেটার দেন 1 হলে অধিবৃত্ত,
0 হলে বৃত্ত, আর হচ্ছে অসীম হলে একজোড়া সরলরেখা। তো এই তথ্যগুলো ডিরেক্ট এমসিকিউতে চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, পরাবৃত্ত থেকে আমরা কি কি ইনফরমেশন মনে রাখবো? কয়েকটা ইনফরমেশন মনে রাখবো, বেশি কিছু লাগবে। পরীক্ষায় যেগুলো আসে সেগুলো একটু মনে রাখবো, সবগুলো লাগবে না। প্রথমটাই হচ্ছে শীর্ষ, শীর্ষ হচ্ছে 0 0। এটার আদর্শ সমীকরণ তোমরা জানো, সবাই জানো কম বেশি, y² = 4ax। এটাই কিন্তু এটার লেখচিত্র। তো এইটুকু হচ্ছে মনে রাখবা, এটা হচ্ছে নিয়ামক রেখা, এই যে নীল দাগটা নিয়ামক রেখা। তো এইটুকু হচ্ছে এ হলে এটুকু এ হবে, তোমরা সবাই জানো কম বেশি। একটু আমি রিভিশন করে দিই। তাহলে উপকেন্দ্র হচ্ছে a0, এস হচ্ছে উপকেন্দ্র a0, আর এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে শীর্ষ, এই যে এইটা, এই বিন্দুটা হচ্ছে শীর্ষ। যদি এটাকে এ দ্বারা প্রকাশ করি, এটা এইচ, আর এটা হচ্ছে জেড বিন্দু। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। প্রথমেই যেটা, সেটা হচ্ছে শীর্ষ, যেগুলো পরীক্ষা আসে, যে ভাই এই আকারটা থাকলে শীর্ষ হচ্ছে 0 0, উপকেন্দ্র উপকেন্দ্র হচ্ছে a0। এই দুটো মনে রাখবো ভালো মতো। আর কি মনে রাখবো এখান থেকে? সমীকরণ কি কি মনে রাখবো দেখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা কোনটা? এটা হচ্ছে এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই যে উপকেন্দ্রতে যেটা লম্ব আকারে আছে, এটা সমীকরণ হচ্ছে x = a পরিমাণ দূরে গেলে আমি এটা পাবো, x = a পরিমাণ দূরে গেলে এটা পাবো। আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। এটা কোথায় গেলে পাবো? x অক্ষের বাম পাশে, মানে x = -a দূরে গেলে পাবো, x = -a দূরে গেলে পাবো এটা। আর একটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখাটা মানে কি? অক্ষরেখা কি খেয়াল করো তো, এই পরাবৃত্তটা কোথায় অবস্থান করতেছে? x অক্ষের উপরে। পরাবৃত্তটা x অক্ষের উপরে অবস্থান করতেছে, তাহলে x অক্ষে কার মান 0? x অক্ষে y এর মান 0। ঠিক আছে? তো এইটা একটু আমি বলি, দেখো তো এই পরাবৃত্তটার সমীকরণ কি? y² = 4ax, y² = 4ax। তাহলে এই যে বাম পাশে y² আছে, এই বাম পাশে যেটা আছে y², এটাকে 0 ধরলেই তুমি যেটা পাবা y², মানে বাম পাশে কি আছে? y²। তাহলে বাম পাশে যার মাথায় স্কোয়ার তাকে 0 ধরলেই অক্ষরেখার সমীকরণ পাওয়া যায়। এটা একটু মাথায় রাখিও, যে কি, যেহেতু পরাবৃত্তের সমীকরণ y² = 4ax, তাহলে এখানে একটু মাথায় রাখবা যে বাম পাশে যেহেতু y² আছে, তাহলে এই যে y কে যদি আমি 0 ধরি, তাহলে অক্ষরেখার সমীকরণ পাবো। তাহলে এই তিনটা সমীকরণ খুব পরীক্ষা আসে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা মানে কোন অক্ষের উপর অবস্থান করতেছে, এটার উপর। আর এখান থেকে কি আসে? যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা পরীক্ষায় খুব আসে। এটা হচ্ছে 4। এই কয়েকটা ইনফরমেশন তোমার কাছে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসবে। ঠিক আছে? এখন তুমি যদি সমীকরণটা একটু চেঞ্জ করে দাও, কথার কথা, যে সমীকরণ ভাই আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, তখন আসলে খুব একটা কঠিন হবে না তোমার জন্য। তখন পরাবৃত্তটা হচ্ছে y অক্ষের উপরে, পরাবৃত্তটা হবে y অক্ষের উপরে। ব্যাপারটা এরকম হবে, এটা হবে s। তখন ব্যাপারটা হবে এরকম, x² = 4ay, তখন এটা হবে 0, সবকিছু ইন্টারচেঞ্জ হয়ে যাবে, 0 0। তার মানে একটু আগেও যেগুলো ছিল a0, এখন সেটা হবে 0a। এটা হচ্ছে ফোকাস s, শীর্ষ a হচ্ছে 0 0, নিয়ামক রেখা বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাই তো? আগেরটার মতনই, জাস্ট x এর জায়গায় y হবে।
ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স গুলো ওয়াই হচ্ছে। হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এটা কি হবে? নিয়ামক রেখার সমীকরণ আগেরটার মতনই, জাস্ট ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস এ হবে। পার্থক্য কিন্তু কিছু নাই, জাস্ট এক্স গুলাকে তুমি ওয়াই করে দিচ্ছ আর এগুলোকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছ, খুব একটা কঠিন না। তারপরে হচ্ছে অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ কি হবে? অক্ষের সমীকরণ, অক্ষ মানে কোন অক্ষ বরাবর? তো অক্ষের সমীকরণ ভাইয়া বলছি যে বাম পাশে যে থাকে তাকে জিরো ধরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো। বাম পাশে যে থাকে তাকে জিরো ধরতে, বাম পাশে যে থাকে, বাম পাশে যে থাকে তাকে জিরো ধরো, ঠিক আছে? সো এই কয়টা ইনফরমেশন জানলেই তোমার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমরা জানো 4a, ঠিক আছে? এটা সবাই জানো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে আমি সূত্রগুলো সব দিয়ে দিছি তোমাদের সুবিধার জন্য। তো এই ধরনের একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসে পরীক্ষায়, তোমাকে কিন্তু সবগুলো একসাথে বের করতে দিবে না, হয় তোমাকে শীর্ষ বের করতে দিবে, অথবা তোমাকে বলবো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, ঠিক আছে? এইগুলো পরীক্ষায় দ্বিঘাতের সমীকরণ যে কোনো একটা চাইবে পরীক্ষায়। তো তার আগে চলো ভাইয়ারা এই অঙ্কটা কিভাবে করবে একটু করে দেখে আসি। যে প্রথমে তুমি যাদের মাথায় স্কোয়ার তাদেরকে এক জায়গায় রেখে দাও, যাদের মাথায় স্কোয়ার তাদেরকে বাম পাশে রাখো আর বাকিগুলোকে ডান সাইডে নিয়ে যাও। এবার 3 দিয়ে ভাগ করে দাও, এই যে এই সহগটা 3টা দিয়ে ভাগ করে দাও, কারণ এটাকে সিঙ্গেল 1 বানাতে হবে, ওয়াই স্কোয়ার সহগ 1 বানাতে হবে। তাহলে এটা কত আসছে দেখো তো, 8x 23। ওয়াই স্কোয়ার সহগ যখন 1 হয়ে গেল তখন এটা দেখো খুব ইজিলি তুমি কিন্তু এখন বলতে পারবা যে ভাই এটা আমি ফর্মুলা ইউজ করতে পারি, দুই পাশে আমি 1 যোগ করে দিলে ব্যাপারটা দাঁড়ালো ওয়াই মাইনাস 1 তার উপরে কত স্কোয়ার, এটা আসতেছে 8x 24। তাহলে বলো তো ওয়াই মাইনাস 1 তার উপরে স্কোয়ার, এটা কত আসতেছে? 8 কমন নিলে x মাইনাস 3। তো ওয়াই মাইনাস 1 তার উপরে স্কোয়ার 4 ইন্টু মাইনাস 2 x মাইনাস 3। তো এইখানে খেয়াল করো যে এখন তোমাকে বলছে শীর্ষ কত, শীর্ষ কত এটা বের করতে দিছে। তো তুমি আগে কম্পেয়ার করো তো এটার সাথে আদর্শ সমীকরণে কম্পেয়ার, এটার সাথে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল 4ax, এটার সাথে কম্পেয়ার করো আদর্শ সমীকরণের সাথে। তাহলে তুমি দেখো তো এখানে কি পাচ্ছ, ওয়াই কত পাচ্ছ? যে ভাই ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই হচ্ছে স্মল লেটার ওয়াই মাইনাস 1 আর ক্যাপিটাল এক্স হচ্ছে স্মল লেটার এক্স মাইনাস 3 আর এখানে এ হচ্ছে মাইনাস 2। এখন তুমি শীর্ষ কিন্তু বের করতে পারবা। শীর্ষ মানে কি 0 0, নরমালি তুমি কি জানো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর শীর্ষ কি জানো? x কমা ওয়াই, তুমি জানো যে x কমা ওয়াই, x কমা ওয়াই এটা কার সমান? এটা হচ্ছে 0 0। আচ্ছা তাহলে তুমি এখন দেখো x এর মানও আসবে 0, y এর মানও হচ্ছে 0। ক্যাপিটাল এক্স কিন্তু এই সমীকরণের জন্য কিন্তু আলাদা, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আর y মান হচ্ছে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে x এর মাধ্যমে 3 পাচ্ছ আর y এর মান 1 পাচ্ছ, তার মানে শীর্ষ হচ্ছে 3 1। সুতরাং শীর্ষ এ হচ্ছে 3,1। খুব মজার কিন্তু, এখন পরীক্ষায় তোমার কিন্তু এতগুলো একসাথে দিবে না, যে কোনো একটা দিবে, হয় শীর্ষ বের করতে দিবে। তারপরটা কি উপকেন্দ্র, উপকেন্দ্র তুমি কি জানো? তুমি জানো যে এ জিরো, তাই না? এক্স কমা ওয়াই, এটা এটা জানো তুমি এ জিরো, এ কমা জিরো। এখন তুমি বলো এখানে এক্স এর মানটা কার সমান? এক্স হচ্ছে এর সমান আর ওয়াই হচ্ছে, এখন দেখো তুমি কিন্তু ইজিলি বের করতে পারছো, এটা ভাই এক্স মাইনাস 3, এ হচ্ছে মাইনাস 2, তাহলে এক্স এর মান আসতেছে 1 আর ওয়াই যেহেতু ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে ওয়াই এর মান আসতেছে 1, তাহলে 1 কমা। তাহলে এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্র। পরীক্ষায় কিন্তু তোমার যে কোনো একটা বের করতে দিবে, ঠিক আছে? উপকেন্দ্রিক লম্ব তো 4a, তোমরা এটা জানোই, সবাই জানো 4a। তো এর মান হচ্ছে 2 মাইনাস 2, তার মানে এটা আসবে 8।
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 আসবে। নিয়ামক রেখার সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ সবাই বলো তো কি জানো? যে ভাইয়া দ্বিকাক্ষের সমীকরণ তো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু মাইনাস এ হবে, কিন্তু এখানে ক্যাপিটাল এক্স মানে কি এক্স মাইনাস 3 আর এ হচ্ছে -2। তো দেখো এখান থেকে রেজাল্ট আসতেছে এক্স ইকুয়াল টু 5। তাহলে এটাই হচ্ছে নিয়ামক রেখা, তাই না? জাস্ট আদর্শ সমীকরণের সাথে তুলনা করে দিলে তোমার রেজাল্ট হয়ে যাচ্ছে। তো সবাই এটা একটু করো, পোল কোশ্চেনটা, এই পোল কোশ্চেনটা সবাই একটু ট্রাই করো। সময় থাকবে 1 মিনিট। জাস্ট এরকম এক্সামে আসবে, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। আমরা আদর্শ আকারে নিয়ে এসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। একটু ভাইয়ারা একটু তাড়াতাড়ি করেন, 1 মিনিট সময় থাকবে। তোমার কিন্তু এরকমই সময় পাবা তুমি, বড় জোর কোন জায়গায় থেকে যদি তুমি সময় বাঁচাইতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেভ করতে পারলে সেই ক্ষেত্রে আরেকটু সময় হয়তো পাবো। বাট এই ধরনের অঙ্কগুলো তোমাকে একটু অ্যাকুরেসি আনার জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে। ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এটা হচ্ছে ভাইয়া 12y আর হচ্ছে 40। ওকে ফাইন। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, 2 স্কোয়ার 12y 40, দুই পাশে 2 স্কোয়ার দিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে এটা লেখা যাচ্ছে এক্স মাইনাস 2 তার উপর স্কোয়ার। এখান থেকে 12 যদি আমি কমন নেই, y মাইনাস 44 ডিভাইডেড বাই 12। বুঝতে পারছো আশা করি কি হয়েছে এখানে? তাহলে এখানে দেখো আমি যদি কম্পেয়ার করি আদর্শ সমীকরণের সাথে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay, এটার সাথে যদি আমি তুলনা করি আমার মনে হয় রেজাল্ট চলে আসছে। দেখো দেখো 4a কত চলে আসছে, এ চলে আসছে। তুমি এখানে কম্পেয়ার করে দেখো 4a এইটুকুর সাথে কম্পেয়ার করো। ভাইয়া যেটা করি আসলে নর্মালি 4a এইটুকুই তো হচ্ছে উপকেন্দ্রিক লম্ব নাকি? তাহলে এটা কার সমান বলো তো? এই যে -12। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হয় না। তাহলে এই 4aটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর তুমি যদি একটু কম বুঝো তাহলে আমি বলবো যে এর মান হচ্ছে এখানে আসবে হচ্ছে -3। তাহলে 4a কত আসবে? 4 ইন্টু, তুমি এইভাবে একটু নিজের বুঝার জন্য এইভাবেই বের করো। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে নর্মালি তোমাদের বলবো এইটুকু 4a মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো এইটাই, রাইট? তাহলে এইটার সাথে এটা কম্পেয়ার করলেই তো হয়ে যাচ্ছে, কিছু না কিন্তু। এটা সমান তো, এই যে এইটুকু y ধরলে তাহলে 4aটাই তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, মানে দৈর্ঘ্য আর কি। খুব মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে বলছে। দ্যাট মিন্স ওই যে সরল রেখায় যে কার্তেশীয় পোলার শিখছিল ওখান থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন আবার চলে আসতে পারে। খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। আর 4a cosec থিটা মানে কি বলতো? তুমি বলবো cosec থিটা মানে 1/sin থিটা। আর এটা এটা কিন্তু খুব সহজ ম্যাথ, cos থিটা বাই, তো দুই পাশে নিয়ে যাও, আর sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4a cos থিটা। এখন দুই পাশে যদি আর স্কয়ার, আর দিয়ে একটা গুণ দাও তাহলে কিন্তু অপরাধ নাই তোমার। দুই পাশে আর দিয়ে একটা গুণ দাও, আর cos থিটা। এখন সবাই জানো কম বেশি যে এটা এখানে আসলে কি ব্যাপারটা হয়েছে। আর sin থিটা তার উপরে কত? এটা স্কয়ার 4a আর cos থিটা। তোমরা সবাই জানো এইটুকু কত? এইটুকু হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4a
তোমরা বুঝতেই পারতেছো এটা কিসের সমীকরণ। তোমরা জানো y হচ্ছে r sin থিটা আর x হচ্ছে r cos থিটা। খুব মজার একটা ম্যাথ ছিল এমসিকিউর জন্য। আচ্ছা, এখানে খেয়াল করো ফোকাস দূরত্ব জিনিসটা কি, খায় না মাথায়। এমনি চিত্র আর্ট করতেছে তোমাদেরকে বোঝানোর জন্য, আবার চিত্র আর্ট করতে করার কোনো মানেই নেই তোমার। তাহলে এটা হচ্ছে আমাদের এটা পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের সমীকরণের এটা হচ্ছে আমাদের এস, আর এখানে হচ্ছে আমাদের নিয়ামক। ধরো এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। তো এস থেকে পি এর যে দূরত্বটা এস পি, এটা কি বলে উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্বটার নামই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, তাহলে এই এসপিটা কার সমান তোমরা সবাই জানো, যে পরাবৃত্তের জন্য এসপিটা হচ্ছে পিএম এর সমান। তাহলে আমরা বলতে পারি এসপি কার সমান, এই উপকেন্দ্রিক দূরত্বটা পিএম এর সমান, পি থেকে এই এম এইটুকু দূরত্বের সমান। এখন একবার ভাবো তো, পি থেকে যদি আমি লম্ব আট করি, তাহলে স্থানাঙ্কের ব্যাপার অনুসারে এটা আমরা কি বলতে পারি, স্থানাঙ্কের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এইটুকু কিন্তু ভাই এক্স, এই যে এইটুকু, এইটুকু কিন্তু এক্স আর এইটুকু হচ্ছে ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা মনে করো এন, এ থেকে এন এর দূরত্ব কিন্তু এক্স আর এন থেকে পি এর দূরত্ব কিন্তু ওয়াই, এইটুকু কিন্তু বুঝছি। তাহলে এ এন যদি এক্স হয় তাহলে বলতো এটা কত হবে, এ কিউ মনে করো পি কিউ, এইটুকু কত হবে, তুমি বলবা এইটুকু কিন্তু এক্স হবে। এ থেকে এন এর দূরত্ব যতটুকু এইটুকু হচ্ছে এক্স। আর তোমরা জানো যে শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব যতটুকু, নিয়ামক রেখার দূরত্ব কিন্তু ততটুকু, মানে এইটুকু এ, কিন্তু যদি চিত্র একটু কম বেশি হয়েছে ব্যাপার না। তাহলে এইটুকু হচ্ছে এ, তাহলে এসপিটা হচ্ছে এক্স প্লাস এ। এখানে একটু বলি ভাইয়া, এই যে শীর্ষ থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ, আবার শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কিন্তু হচ্ছে এ। এখানে আমাদের একটু কম বেশি হয়েছে চিত্রটা, ব্যাপার না, একটু মুছে দেই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে নিয়ামক রেখা, ঠিক আছে। তো শীর্ষ থেকে এইটুকু এইটুকু যত, এই যে নিয়ামক রেখার দূরত্ব এ, উপকেন্দ্রের দূরত্ব এ, এটা আমরা জানি, সবাই জানি। তার মানে দেখো এই যে এ থেকে জেড এর দূরত্ব যতটুকু, কিউ থেকে এম এর দূরত্ব কিন্তু ঠিক ততটুকু। তাহলে এইটুকু এ আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে দূরত্বটা কত, পিএম এর দূরত্বটা হচ্ছে এক্স প্লাস এ। তো চিত্র তো তোমার আট করতে হবে না, তাই না ভাই, এমনি বোঝানোর জন্য বললাম। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কোন বিন্দু এর উপরস্থ কোন বিন্দু, বলো উপরস্থ কোন বিন্দু পি এক্স ওয়াই এর উপকেন্দ্রিক দূরত্ব বলো। তুমি এইভাবে লিখবা এক্স প্লাস এ, তাই না, এক্স প্লাস এ। এখন শর্ত মতে দেখো তো এই এক্স প্লাস এ কত বলো তো, এক্স প্লাস এ এটা কত দেওয়া আছে 6। এখন এই সমীকরণে দেখো তো এর মান কত, একটু কম্পেয়ার করো তো। এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2, এ ইজ ইকুয়াল টু 2। তুমি নিজেই চিন্তা করো কিভাবে এর মান 2 আসলো, এইটুকু বোঝা উচিত তোমার। এক্স এর মান আসলো কত 4, এক্স যদি 4 হয় ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কত হবে 8 ইন্টু 4, দ্যাট মিনস ওয়াই আসবে হচ্ছে 4√2 প্লাস মাইনাস 4√2 আসবে। তার মানে বিন্দুটা কি কি আসতেছে বলতো, 4 কমা প্লাস মাইনাস 4। এরকম দুইটা বিন্দু পাওয়া পসিবল যাদের উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব হচ্ছে 6। তাহলে অঙ্ক কিন্তু 4 লাইনের, 1 2 3 4 লাইনের অঙ্ক। চিত্রটা তোমাদের বোঝার জন্য, হ্যাঁ, আর কিছু না। বলছে এমন একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার দ্বিতাক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল। তো মনে করো নিয়ামক রেখা হচ্ছে, কথার কথা এরকম,
নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল, এরকম আমার চিত্র আট করতে হবে না, অথবা এরকম। তো যখনই দেখবা তোমাকে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল কথাটা বলা থাকবে, নিয়ামক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল বলা থাকবে, তখন বুঝে যাবা এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে পরাবৃত্তটা কোন অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর হবে, ওয়াই অক্ষ বরাবর, এটা মাথায় রেখো। ওয়াই অক্ষ বরাবর হলে কি হবে সমীকরণটা? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এইরকম হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এরকম হয়। তো দেখো এখানে শীর্ষটা কত? এখানে শীর্ষটা হচ্ছে 0 0। আর যখন আলফা বিটা শীর্ষ হবে তখন কেমন হবে? আলফা বিটা শীর্ষ হলে 0 0 না হয় তখন কিচ্ছু না, এক্স মাইনাস আলফা তার উপরে স্কোয়ার 4ay মাইনাস বিটা, এই আকারটা আসবে। জাস্ট এখানে শীর্ষটা হচ্ছে 0 0 আর এখানকার শীর্ষটা হচ্ছে আলফা বিটা। তাহলে এখন বলো তো এখানে কি হচ্ছে? এক্স মাইনাস 4 তার উপরে স্কোয়ার 4ay প্লাস 3, এটা আসতেছে কিন্তু, এটা আসলে এখন আমাদের টার্গেট হচ্ছে এ বের করা। এটা কত নং বিন্দুগামী? 4 -4 -7 বিন্দুগামী, -4 -7 বিন্দুগামী হলে তাহলে আমরা কি বলতে পারি বলো? এখানে বসাই দিতে পারি -4 তার উপরে স্কোয়ার 4a -7 প্লাস 3, তাহলে এখান থেকে আসছে 16 তার উপরে স্কোয়ার, নাকি সরি 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 এখান থেকে -8 তার উপরে স্কোয়ার, তার মানে আমরা এটাকে বলতে পারি 64। এখান থেকে বলতে পারি 4a ইন্টু -4, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 16 4 16 64, তাই তো? এর মান আসবে শুধু -4 আসবে, এর মান আসবে শুধু -4। তো এইটাই আমরা 1 নং এ এখন বসাই দিলি তো আমার সমীকরণ চলে আসতেছে। তাহলে x -4 তার উপরে স্কোয়ার 4 ইন্টু -4 মানে 16 y প্লাস 3। তোমরা খুব কঠিন না আবার খুব বড় না, দেখো খেয়াল করো খেয়াল করো যে যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, কেন এক্স এর মাথায় স্কোয়ার দিলাম বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y কেন হলো? ওয়াই এক্স অক্ষের সমান্তরাল, বিকাক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে পরাবৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হবে, পরাবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর হবে। তো ওয়াই অক্ষ বরাবর হলে আমরা জানি যে উল্টায় যাবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। শীর্ষ 0 0 হলে আমরা এটা লিখতাম, আর শীর্ষ যেহেতু আলফা বিটা তাহলে এক্স মাইনাস আলফা তার উপর স্কোয়ার 4ay মাইনাস বিটা, এটা একটু মাথায় রাখবা। দেন তুমি আর শীর্ষ দেখো এখানে দেওয়া আছে, শীর্ষ আলফা বিটা কত দেওয়া আছে খেয়াল করো, এটা হচ্ছে আলফা এটা হচ্ছে বিটা, এই জন্য অঙ্ক চলে আসতে পারে, দেখো অলরেডি আসছে। দেন তুমি বিদ্যুৎ দিয়ে সিদ্ধ করে দিলে, আর কিছু না। পরের ম্যাথটা যাও, এটা একটা রিটেনের জন্য পারফেক্ট ম্যাথ, যে তোমাকে বলছে উপকেন্দ্র দেওয়া আছে, এস হচ্ছে উপকেন্দ্র -8, -2, আর এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু px, y, এটা হচ্ছে নিয়ামক রেখা। তো আমরা কি জানি sp is equal to pm, যা মনে আছে sp is equal to pm, এটা কিন্তু নিয়ামক রেখা, তাই না? 2x - y - 9 is equal to 0, এটা হচ্ছে নিয়ামক রেখা। ব্যাপারটা এরকম যে এস থেকে পি এর দূরত্ব বের করব আর পি থেকে লম্ব দূরত্ব বের করব, তাহলে এসপি কার সমান আমরা জানি যে এসপি ইজ ইকুয়াল টু পি এম। আচ্ছা এটা কই থেকে আসছে? আমরা জানি এসপি বাই পিএম সংজ্ঞা অনুসারে জানি এটাকে আমরা ই বলে থাকি। তো পরাবৃত্তের জন্য আমরা জানি ই এর মান 1, ই এর মান হচ্ছে 1। যেহেতু ই এর মান 1 তাহলে মানে এখান থেকে আমরা বলতে পারতেছি এসপি কার সমান? পিএম এর সমান, এসপি হচ্ছে পিএম এর সমান। তাহলে এসপি কত আসতেছে দেখো তো, এটা আসবে হচ্ছে এক্স প্লাস 8 তার উপরে স্কোয়ার y প্লাস 2 তার উপরে স্কোয়ার, ক্লিয়ার? আর এখান থেকে পিএম মানে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বের করা তো খুব সহজ, সরলরেখায় সবাই শিখে আসছো, 2x - y - 9 লম্ব দূরত্ব বের করছে, আর কিচ্ছু না, 2 এর উপরে স্কোয়ার -1 তার উপরে স্কোয়ার। এখন দুই পাশে বর্গ করে দাও, দুই পাশে বর্গ করে দিলে ব্যাপারটা দাঁড়াবে x প্লাস 8 তার উপরে স্কোয়ার y প্লাস 2 তার উপরে স্কোয়ার, রুটটা চলে যাবে, তাহলে বর্গ করে দিলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, দেখো এটার উপরে স্কোয়ার আর এটা আসবে 5।
আর আর গুণ করে দিয়ে তুমি এইভাবে অ্যান্সারটা রেখে আসতে পারো রিটেনে। তোমার হাতে যদি সময় থাকে তুমি সিম্পলিফাই করবা, হাতে সময় না থাকলে করবা না। সবকিছু সময়ের উপর, ঠিক আছে? এটা তুমি হাতে সময় থাকলে সিম্পলিফাই করবা, আদারওয়াইজ সিম্পলিফাই করবা না। তো মনে রাখবা পরাবৃত্তের জন্য এসপি ইজ ইকুয়াল টু পিএম। এসপি কি? এস হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর দূরত্ব, আর পি থেকে এটা হচ্ছে এম। এমটা কি? নিয়ামক রেখার দূরত্ব, মানে পিএম নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, পি থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। এই দুটো হবে পরস্পর সমান, দেন আর কিচ্ছু না, বাকিটা একদম ইজি কাজ। এটা একটু পরে করবো, এই অঙ্কটা আগে করি চলো। যদি এটা পোল কোশ্চেন, বাট আমি এটা একটু তোমাদেরকে করে দিই। যে তোমার এই বক্ররেখার নাকি স্পর্শক হলে, বক্ররেখার স্পর্শক হলে কে ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স, তো তোমরা কি করবা? সবসময় মনে রাখবা এক্স এর সমীকরণ আগে বানানো, এক্স এর সমীকরণ বানাও, এটা মাথায় রাখবা। এক্স এর সমীকরণ বানাও। তো এক্স এর সমীকরণ বানাই চলো। ওয়াই এর মান কে এক্স, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা এটা লিখে দিলাম। এখন খেয়াল করো, এটা একটা দ্বিঘাত সমীকরণ আসলো। এখন একটু তোমাদের ভাই একটু বলি যে এটা কিন্তু মানে তোমাকে বোঝানোর জন্য, তুমি কিন্তু চিত্র তোমার কিন্তু আর্ট করতে হবে না, অঙ্ক কিন্তু শেষ। আমি জাস্ট তোমাদের জন্য একটা পরাবৃত্ত আর্ট করতেছি, তোমাদেরকে ভালোবেসে একটা পরাবৃত্ত আর্ট করতেছি। মনে করো যে এইখানে একটা ছেদক, এটা একটা ছেদক। আচ্ছা ছেদক কয়টা বিন্দুতে ছেদ করে? তুমি বলবা ছেদক দুইটা বিন্দুতে ছেদ করে। আচ্ছা দুইটা বিন্দুতে ছেদ করা মানে কি? মূল কয়টা পাওয়া যাবে? মূল মানে সমাধান কয়টা পাওয়া যাবে? দুইটা। দুইটা ছেদ বিন্দু মানে সমাধান বিন্দু দুইটা। এই যে আবার বলিও না এক্স অক্ষকে ছেদ করছে তার মানে তিনটা আছে এখানে, না। পরাবৃত্তকে কয়টা বিন্দু ছেদ করছে? যেহেতু পরাবৃত্তকে দুইটা বিন্দু ছেদ করছে তার মানে মূল থাকবে দুইটা। কিন্তু যদি স্পর্শক হয়, ব্যাপারটা ভাবো, যদি স্পর্শ করে যায় কেউ, তখন তো ছেদ বিন্দু একটাই, তখন তো ছেদ বিন্দু একটাই। তার মানে কি? তখন ছেদ বিন্দু কয়টা ভাইয়া? তার মানে মূল থাকবে কয়টি? মূল হবে একটি। তো মূল একটা হওয়ার শর্ত কি জানো? মূল একটা কখন হয় তোমরা জানো সবাই? নিশ্চয়ক যদি জিরো হয়, নিশ্চয়ক যদি জিরো হয় তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান মূল হয়। বাস্তব ও সমান মানে একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক যদি কি হয়, দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক যদি কি হয়, জিরো হয়, তাহলে বাস্তব ও সমান হয়। আর বাস্তব ও সমান মূলই কেবলমাত্র কয়টা মূল দেয়? একটা মূল দেয়। ব্যাপারটা এরকম, মনে করো, মনে করো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, মানে এক্স এক্স মাইনাস 4 তার উপরে স্কোয়ার এরকম আছে। তার মানে ব্যাপারটা এরকম, এক্স এর মান এখানে দুইটাই, কিন্তু দুইটার মানই 4, কিন্তু দেখা যাচ্ছে একটাই। এক্স এর মান দুইটা কিন্তু দুইজনই 4, তাই আমরা বলি একটা মূল পাওয়া যায়। যদিও মূল দুইটাই পাওয়া যায়, মূল দুইটাই হচ্ছে সমান মূল, এটা মাথায় রাখি। তো এটা হচ্ছে বুঝার জন্য যে স্পর্শক, স্পর্শক স্পর্শক কয়টা মূল দেয়? একটা মূল দেয়। তো একটা মূল মানে একটা হচ্ছে সমান মূল। মূল সমান হওয়ার কারণে মূল পাওয়া যায় দুইটা কিন্তু হয়ে যায় একটা, কারণ দুইটাই তো সমান জিনিস। তাহলে স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে, দেন নিশ্চয়কের মান কত ধরতে হবে? জিরো ধরতে হবে। এখন আমরা বলবো যেহেতু এটা নিশ্চয়ক স্পর্শক, তার মানে এটা নিশ্চয়ক কত হবে? জিরো। যেহেতু এটা স্পর্শক স্পর্শ করছে, তার মানে নিশ্চয়ক অবশ্যই অবশ্যই জিরো হবে। তার মানে নিশ্চয়কের মান বি স্কোয়ার মানে কে স্কোয়ার 4ac 4 ইন্টু 1 ইন্টু 4, তার মানে কে এর মান চলে আসলো প্লাস। এখন তুমি বলো চিত্র কি দেওয়ার দরকার আছে? না, চিত্র দিতে হবে না, স্যারকে বুঝাইতে হবে না। তুমি জাস্ট এটা মনে রাখো যে একটা একটা স্পর্শক যদি হইতে হয় তাহলে যে সমীকরণটা আসবে এক্স এর সমীকরণ, এই যে এক্স এর সমীকরণ বানাও, দেন কি ধরো? নিশ্চয়ক জিরো ধরো। এইটুকু মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে। দেন তুমি নিশ্চয়ককে জিরো ধরো, দেন সলভ করো, দেন সলভ। ঠিক আছে? তো
তো তোমার এটা একটু মাথায় রাখতে হবে। তো আগের অঙ্কটা দেখো সেম ভাবে তুমি রিটেনে আসলে করতে পারবা, বাট এমসিকিউ তে যদি এই অঙ্কটা আসে আমি একটা ট্রিক্স দেই। তুমি আগের মতনই ওয়াই এর মান বসাবা, নিশ্চয়কের মান 0 ধরবা, তাইলেই তুমি সি এর মান পাবা। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে এটার জন্য একটা শর্ট মানে ট্রিক্স দেই। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এই রেখাটা যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax কে স্পর্শ করে, স্পর্শ করলে মনে রাখবা এ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এল এন। তাহলে এখন ভাবো তো এখানে এল কত 5, এম কত 3, এন কত সি এর মান, এ কত 2, তাহলে এ এম স্কোয়ার নাকি এ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এল এন। দেখো তো এমসিকিউ এর জন্য দারুণ জিনিস না? যদি মনে থাকে এ কত 2, এম কত 3 মানে 9, এল কত 5, এন কত সি, তার মানে সি এর মান আসলো 18/5। তুমি এটা শর্টকাট ব্যবহার করতে পারো এবং এই ধরনেরই আসে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax দিয়ে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে আসে। হ্যাঁ, বেশি কাহিনী করে না। তো তুমি চাইলে এগুলো সলভ করতে পারো, এইভাবে এমসিকিউ তে করতে পারো, এমসিকিউ তে চলে আসতে পারে এই ধরনের ম্যাথ, খুব যে আসে তা না। আচ্ছা, আমরা চলে আসছি উপবৃত্ততে। উপবৃত্ত ব্যাপারটা কেমন তোমরা সবাই জানো, এবং এটা খুবই মজার জিনিস, তোমরা কম বেশি সবাই পারো এটা। এইটুকু কত বলো? এইটুকু হচ্ছে এ, এইটুকু এ, এইটুকু এ, তারপরে এইটুকু বি, এইটুকু বি। ঠিক আছে, তাহলে এটা সমীকরণটা কেমন? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে সমীকরণ। সো আমি এগুলো একটু মুছে দিই বা এগুলো সুন্দর করে একটু লিখে দিই। এইটুকু এ, এ বি বি। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমাদের লাগবে। সেটা কি কি লাগবে? প্রথমেই যেটা লাগবে, কিছু কেন্দ্র লাগবে। কেন্দ্র যেগুলো পরীক্ষা আসে সেগুলো মনে রাখবা। 0 0 উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0। তার মানে এইটুকু হচ্ছে এই, মাথায় রাখো কিন্তু এই যে এখান থেকে এইটুকু কিন্তু এ ই, আবার এইটুকু কিন্তু এ ই। দুই পাশে দুইটা আছে, তো একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই প্লাস মাইনাস দিছে আর কি। আর যেহেতু এক্স অক্ষের উপরে তাই ওয়াই এর মান 0। উপকেন্দ্রটা খুব আসে। এছাড়া কি আসে? শীর্ষ। যেহেতু এটা এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে, তাহলে এটা হচ্ছে এ কমা 0, আর এটা কত মাইনাস এ কমা 0। তার মানে শীর্ষ হচ্ছে দুইটা এখানে, এটা হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। আচ্ছা, সমীকরণ কি আসে একটু বলো তো? কয়টা সমীকরণ? সমীকরণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উপকেন্দ্র বরাবর লম্বের সমীকরণ। উপকেন্দ্র বরাবর লম্ব, তার মানে এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বলতো এটা কি হবে? এক্স ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস এ। আরেকটা আসে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ কি? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। এটা কত দূরে আছে? এটা আছে এ বাই ই দূরে আছে। দেখো দুই পাশে দুইটা আছে, তাই দুইটা সমীকরণ পাওয়া গেছে। এই দুটো বেশি আসে। এরপরে দেখো তো এটার প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ, আর গৌণ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। এটা একটু মাথায় রেখো। প্রধান, এবার দৈর্ঘ্য কি কি আসে একটু চিন্তা করো। দৈর্ঘ্যগুলোকে একটু লিস্ট করো। প্রধান অক্ষের দৈর্ঘ্য 2a, গৌণ অক্ষের দৈর্ঘ্য 2b। এটা আমার জানার দরকার নাই, এটা জানে সবাই। উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত বলতো? উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব বলতো এইটা কত আসবে? তুমি বলো ভাই এটা আসবে 2ae। আর নিয়ামক রেখার দূরত্ব কত হবে বলতো? তুমি বলবা এটা 2 ইন্টু এ বাই ই। 2 ইন্টু এ বাই ই। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে যে এইটার মধ্যবর্তী দূরত্ব কত, যদিও খুব একটা বেশি আসে না, তারপরে একটু বলে রাখি যে এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কত? উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব বলতো? এই যে এইটুকু। তুমি বলবা ভাই নিয়ামক রেখা যাইতে লাগে আমার এ বাই ই,
সেখান থেকে বাদ দিতে হবে উপকেন্দ্রের দূরত্ব এই। মানে ব্যাপারটা এরকম না যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে a বাই ই, আর বাদ দিতে হবে এই, তাইলেই তো মাঝখানে দূরত্বটা পেয়ে যাবে। তাহলে এটা একটু মাথায় রাখো যে উপকেন্দ্র চলে আসতে পারে উপকেন্দ্র ও উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্র ও নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্র এবং নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব। এটা বুঝাই যাচ্ছে a বাই ই, এইটুকু। এই তিনটা জিনিস, আর এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে ভাই এটা তো গেল এটার জন্য। আচ্ছা, তুমি যদি ইন্টারচেঞ্জ হবে, যদি এমন হইতো যদি উপবৃত্তটা y অক্ষ বরাবর চলে যাইতো তখন কিন্তু ইন্টারচেঞ্জ হইতো, আর কিচ্ছু না। ওটা জানো মোটামুটি সবাই। তো এখানে আমি দিয়েছি সবগুলো ফর্মুলা টেবিলেশন করে। এই ধরনের প্রশ্ন ডিউতে খুব আসে। দেখো আমার সময় আসছিল 11-12-তে, এত সহজ একটা প্রশ্ন আসছিল। এই কারণেই মনে হয় চান্স টান্স পাইছি, না মনে পাইতাম না। দেখো এখান থেকে a স্কয়ার কত আসছে বলো, কম্পেয়ার করো। 10 মানে 100, তাহলে b স্কয়ার কত? 64। আচ্ছা, আমি তো উৎকেন্দ্রিকতাই বললাম না, এখানে উৎকেন্দ্রিকতা সবার আগে লাগে। এখানে উৎকেন্দ্রিকতা সবার আগে লাগে। ই হচ্ছে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তার উপরে রুট। তো এখানে উৎকেন্দ্রিকতাটা কত হবে? ই হচ্ছে 1 মাইনাস, যে বড় সে নিচে থাকবে, এ স্কয়ারটা বড়, এটাকে নিচে রাখবা, শেষ। এখন তুমি এটা ক্যালকুলেশন করবে, আমার মনে হয় এটা সবাই পারবা। এটা হচ্ছে 100, এটা পারবা সবাই, করে দেওয়ার কিছু। আচ্ছা, দুইটা বিন্দু দিয়ে গেছে এবং অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর হবে। তাহলে একবার ভাবো যে আসলে বিন্দুগুলার ক্ষেত্রে চিন্তা করো যে এত বিন্দুগামী, দুটা এত বিন্দুগামী, তাহলে বলতো আমরা কি ধরতে পারি? যে ভাই আমরা ধরতে পারি উপবৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা ধরতে পারি। এখন এটা কত বিন্দুগামী বলতো? 1 নং কত বিন্দুগামী? 4, তুমি বলবা 4,3/2 বিন্দুগামী হলো, তাই না? এটা হলে আমরা কি বলতে পারি বলতো? এটা হচ্ছে 16 বাই এ স্কোয়ার, আর এটা হচ্ছে 9/4 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আর এটা কি বলতে পারি যে ভাই এটা 3,2 বিন্দুগামী, 3,2 বিন্দুগামী, তাহলে এটা আসে 9/a স্কোয়ার, আর এটা আসে হচ্ছে 4/b স্কোয়ার, এটা আসলো 1। তাহলে এই দুটো যদি সমাধান করতে পারো তাহলেই তো a আর b পেয়ে যাচ্ছ তুমি। এটা হচ্ছে 2 দাও, এটাকে 3 দাও, সলভ 2 এবং 3। এই 2-3 সলভ করা কিন্তু তোমার জন্য কঠিন কাজ না, এটা কিন্তু বাচ্চাদের কাজ, ঠিক আছে? এই দুটো সলভ করে তুমি পেয়ে যাবা, এই দুটো সলভ করে তুমি পেয়ে যাবা a স্কয়ার ইজ ইকুয়াল টু 25 পাবো। ভাই অ্যানসারটা লিখে দিচ্ছি, তোমরা বাসায় করে ফেলবা, ঠিক আছে? এই ধরনের অঙ্ক কিন্তু রিটেনে চলে আসতে পারে। 25/4। হয়তো বা এমসিকিউতে আসলে একটু ভালো সময় লাগবে, ভালো পরিমাণে সময় লাগবে, বাট রিটেনের জন্য পারফেক্ট ম্যাথ। a স্কয়ার এটা আসলো, আর b স্কয়ার যদি চলে আসে আমার মনে হয় সমীকরণ তুমি তো বের করতে পারবে। x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার, এখানে বসায় দাও জাস্ট, আর কিছু। তাহলে এখন তুমি বলবা যে এটা সমীকরণ x স্কয়ার বাই 25, আর এটা আসবে 4y স্কয়ার বাই 25 ইজ ইকুয়াল টু 1। বাস, তার মানে সলভ করাটা তোমাদের জন্য কঠিন না, এই ধরনের অঙ্ক চলে আসতে পারে। আবার বলছে দেখো, একটা উপবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্ক যথাক্রমে অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটি বরাবর, তার মানে উপবৃত্তটা হবে এরকম এক্স স্কয়ার বাই এ স্কয়ার, প্রধান অক্ষ হবে এক্স অক্ষ, আর গৌণ অক্ষ হবে ওয়াই অক্ষ, আর কিচ্ছু না। এখন আমাকে বলছে উপবৃত্তটি এক্স অক্ষের উপরে কি অবস্থান করে? এত রেখাকে এক্স অক্ষের উপরে এবং এত রেখাকে ওয়াই অক্ষের উপরে অবস্থান করে। তাহলে ব্যাপারটা এরকম, চিত্র তুমি আট করলেও করতে পারো, না করলেও করতে পারো, সমস্যা নেই। তুমি চাইলে আট করতে পারো, নাও করতে পারো। 9, এই যে 9/4, তাহলে ব্যাপারটা এরকম, এক্স এই সরলরেখাটা কি করছে 9, আর এটা হচ্ছে 4, তার মানে এই বিন্দুতে সেট করছে 9,0, আর এটা হচ্ছে 0,4। উপবৃত্তটা এক্স অক্ষকে 9তম এককে মানে 90 বিন্দুতে সেট করছে, 90।
তার মানে কি এর মান কত 9, তার মানে আমরা এ পেয়ে গেছি। দেখো এ আমি পেয়ে গেছি, ঠিক আছে। আর এখান থেকে আমরা বলতে পারি y অক্ষের উপর সেট করে, এই রেখাটাকে y অক্ষের উপর সেট করে, এই রেখাটা কেমন x = 2 y = 3। এটা হচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যদি অন্য কালার ইউজ করি x = 2 আর y এর মান হচ্ছে 3, মানে ব্যাপারটা এরকম। তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে তোমার এইটুকু হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 0,3 আর এটা হচ্ছে 2,0। তাহলে এইখানে আবার y অক্ষকে কোন বিন্দু সেট করছে? 0,3, তার মানে b এর মান আসতেছে আমাদের 3। অর্থাৎ আমি যদি উপবৃত্তটা আট করি কথার কথা, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। ব্যাপারটা এরকম দাঁড়াবে, এই যে উপবৃত্তটা এরকম। বুঝছো ভাইয়া? যদিও চিত্রটা ভালো হয় নাই, ভাই যদি একটু ভালো করে আট করার চেষ্টা করি তাহলে ভালো লাগবে আমার নিজেরও। ব্যাপারটা এরকম। যাই হোক, এত ভালো চিত্র দিয়ে আমিও বা কি করব। তার মানে y অক্ষকে সেট করবে এই রেখাকে, y অক্ষকে সেট করবে এই রেখাকে। দেখো এমনি বোঝানোর জন্য এত চিত্র, কিন্তু তুমি যদি বুঝে দাও প্রশ্ন কিন্তু এটাকে y অক্ষকে সেট করে, তার মানে এইটাই হবে b এর মান, এটাই হবে b এর মান। আর অন্যদিকে x অক্ষকে সেট করে, তার মানে এই 9 হবে এর মান। তার মানে দেখো আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে, এটা হচ্ছে 81 আর এটা আসবে আমাদের হচ্ছে 9। তার মানে এক লাইনে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে, বেশি কিন্তু কষ্ট করতে হচ্ছে না তোমাকে। আচ্ছা এটা একটু আমাকে চ্যাটে জানায় দাও তো, এটার অ্যান্সার কত? এটা পোল কোশ্চেন আমি দিতে যাচ্ছি না, একটু চ্যাটে জানায় দাও তো। এটা মজার একটা অঙ্ক। একটু চ্যাটে আমাকে জানায় দাও। আচ্ছা এটা আসলে কিচ্ছু না, এটা একটা সহজ ম্যাথ। 4x² পি y এর মান কত বলো তো? এখানে তুমি x এর মান 0 বসাবো আগে, এটা হচ্ছে 0²। তারপরে পি, এটা হচ্ছে +-4 তার উপরে স্কোয়ার ইজ কত? 16। তাহলে খেয়াল করো এখানে আসবে পি 16, তার মানে পি এর মান আসতেছে 1। বুঝছো? আর কিচ্ছু না, সহজ একটা ম্যাথ। আচ্ছা এখানে খেয়াল করো কি বলছে প্রশ্ন, খেয়াল করো যে উপবৃত্তের উপকেন্দ্র দেয়া আছে এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে। তো এটা অলরেডি ভাইয়া দেখাইছে যে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের দূরত্ব কত? a/e, AE এই দূরত্বটা কত দেয়া আছে? এই দূরত্বটা দেওয়া আছে 60। যে নিয়ামক রেখা থেকে দ্বিকাক্ষ থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দ্বিকাক্ষ যেতে তোমার লাগবে হচ্ছে a/e, দ্বিকাক্ষ যেতে লাগে a/e, আর এটা হচ্ছে উপকেন্দ্র AE। উপকেন্দ্রের দূরত্বটা বাদ দিলে মাঝখানের ডিসটেন্সটা পাওয়া যায়, এটা অলরেডি আমি দেখাই ফেলছি। এখানে খেয়াল করো এটা দেওয়া আছে 16 আর উৎকেন্দ্রিকতা দেয়া আছে। উৎকেন্দ্রিকতা কত দেয়া আছে? ই এর মান, ই এর মান দেয়া আছে 3/5। আমাকে বলছে অক্ষ দুটির দৈর্ঘ্য বের করো। তাহলে এখন চিন্তা করো এখানে আমি যদি ই দিয়ে গুণ করি, উভয় পাশে ই দিয়ে গুণ করলাম, AE² 16e। তাহলে চিন্তা করো এখান থেকে এ আসলো, ই² মানে কত? 9/25 আর এটা আসলো 16, 3/5। তো এখান থেকে এ কমন নিলে তুমি পাবা হচ্ছে 1 - 9/25, বা এখান থেকে তুমি যদি লসাগু করো তুমি দেখবা এখানে পাবা হচ্ছে 16a ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 16, 3/5। তাহলে ক্যালকুলেশন করো এখান থেকে এ পাচ্ছ হচ্ছে তুমি 16 চলে যাবে, এর মান পাবা তুমি 15। এ যদি 15 হয় তাহলে অক্ষ দুইটার দৈর্ঘ্য, তো প্রধান অক্ষের দৈর্ঘ্য কত? তুমি তো অলরেডি প্রধান অক্ষ পেয়ে গেছো। প্রধান অক্ষের দৈর্ঘ্য কত? তার প্রধান অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a,
2a 2a মানে কি 30। এটা কিন্তু হয়ে গেল। এখন তোমার কাজ হচ্ছে b বের করা, তাই তো? e মানে কি? e হচ্ছে 1 - b স্কয়ার বাই a স্কয়ার। এটা সবাই জানো কম বেশি। e স্কয়ার মানে 1 - b স্কয়ার, রুটটা তুলে দিছি। এখন এটা হচ্ছে 9/25 1 - এটা আসতেছে 225 a স্কয়ার, এটা আসছে b স্কয়ার। তাহলে এখন এখান থেকে তুমি b স্কয়ারটা বের করে নিবে। এখান থেকে তুমি b স্কয়ারটা বের করবা। b স্কয়ার আসবে এখানে 144, তাহলে b আসবে এখানে 12। তাহলে বলো তো গৌণ অক্ষ বা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? তুমি বলবা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, তার মানে 24। তার মানে কিচ্ছু না, এই ম্যাথ গুলো তোমার জন্য খুব একটা কঠিন না। তুমি যদি কঠিন ভাবো তাহলে কঠিন। তো এখানে সবথেকে ট্রিকি পয়েন্ট হচ্ছে উপকেন্দ্র সব থেকে কাছের কাছের নিয়ামক রেখাটা, মানে উপকেন্দ্র আর তার কাছাকাছি। তাহলে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে a বাই e মাইনাস a, এটা মনে রাখবা। এটা হচ্ছে 16, দেন দুই পাশে e দিয়ে গুণ করে দিচ্ছি। দেন তুমি e এর মানটা বসাইছো e স্কয়ার, e মানে 3/5, e স্কয়ার হচ্ছে 9/25। এখান থেকে এর মান বের করলা, ওই এটা তুমি এখানে বসাই দিবা, দিলে তুমি b এর মানটাও পাবো। দেন তোমার কাছে দুইটা অ্যান্সার চলে আসলো, দেখো এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের ম্যাথ গুলো এমসিকিউ তে আসে নরমালি। আর যদি এমসিকিউ তে না আসে তাহলে তো ওই যে y এর মানটা বসাইতে হবে, x এর সমীকরণ নিয়ে এসে নিশ্চয়কের মান 0 ধরে বের করতে হবে। ওই আগের কাজটাই, প্রথমে x এর সমীকরণ বানাইতে হবে, তারপরে নিশ্চয়কের মান 0 ধরে অঙ্ক করতে হবে। কিন্তু আমরা এমসিকিউ তে আসলে কিভাবে করব সেটা একটু দেখবো। lx my প্লাস n যদি x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এত উপবৃত্তকে স্পর্শ করে, মাথায় রাখবা a স্কয়ার l স্কয়ার b স্কয়ার m স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার। এখন তুমি এখানে কম্পেয়ার করে সব বসায় দাও। l কত? l হচ্ছে 2, m ও হচ্ছে 2, n হচ্ছে -c, সিটাকে এই পাশে নিয়ে আসো। আর এখানে a স্কয়ার কত? a স্কয়ার হচ্ছে 20, b স্কয়ার কত? b স্কয়ার হচ্ছে 5। তো বসায় দাও, a স্কয়ার হচ্ছে 20, l স্কয়ার মানে 4, b স্কয়ার মানে হচ্ছে 5, m স্কয়ার হচ্ছে 4, n স্কয়ার হচ্ছে -c তার উপরে স্কয়ার। তো এটা আসতেছে 100, তার মানে c এর মান আসতেছে প্লাস মাইনাস। তাহলে স্পর্শকের সমীকরণগুলো কি কি হবে? 2y 2x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10। এটাই হবে স্পর্শকের সমীকরণ। তো আমার কথা হচ্ছে আমরা শর্টকাটটা বলে দিলাম। আর রিটেনের কথার কথা যদি চলে আসে, এমসিকিউ তে আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ তে আসে এই ম্যাথগুলো। সো তখন তুমি কিন্তু ওই যে এক্স এর সমীকরণ বানাইতে হবে, প্রথমে ওয়াই এর মান এখানে রিপ্লেস করতে হবে, দেন তোমাকে এক্স এর সমীকরণ বানাই ওখান থেকে নিশ্চয়ই 0 ধরে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তুমি শর্টকাট একটু মাথায় রাখিও, এমসিকিউ তে যেহেতু বেশি আসে। এটা রিটেনের ম্যাথ, এটা রিটেনের ম্যাথ, দেখো একটু খুবই সহজ। আমরা শর্ত কি জানি? এসপি পিএম এটা সমান কি জানি? ই। পরাবৃত্তের জন্য এটা ছিল 1, কিন্তু এখানে তো আর 1 না। তাহলে এসপি কার সমান? ইপিএম। এসপি মানে কি? এসপি মানে হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, তাই না? এটা হচ্ছে এস, উপকেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব, ভুল বলছি, উপকেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব এসপি, উপকেন্দ্র থেকে বিন্দু দূরত্ব। তাহলে এটা কি আসতেছে? এক্স মাইনাস 1 তার উপরে স্কয়ার, ওয়াই প্লাস 1 তার উপরে স্কয়ার, তার উপরে একটা রুট। এটা হচ্ছে দূরত্ব। ই এর মানটা কত আসছে? ই তুমি দেখতেই পাচ্ছ এটা দেওয়াই আছে 1/√2। আর পিএম, পিএম মানে কি? লম্ব দূরত্ব, তাই তো? লম্ব দূরত্ব, নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব এক্স মাইনাস ওয়াই প্লাস 2, এই লম্ব দূরত্বটা বের করো। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 রুট ওভার 1 স্কয়ার মাইনাস 1 তার উপরে স্কয়ার। এখন তুমি দুই পাশে বর্গ করে দাও, আর কিচ্ছু লাগবে না। এটা আসবে দুই পাশে বর্গ করে দিলে এক্স মাইনাস 1 তার উপরে স্কয়ার
y প্লাস 1 তার উপরে স্কোয়ার, এটা আসবে 1/2, বর্গ করে দিলে এখানেও 2, x মাইনাস ওয়াই প্লাস 2 তার উপরে স্কোয়ার। এখন 2 আর 2 মিলে 4, তার মানে বাম পাশে নিয়ে আমি গুণ করে দিই, আর গুণ করে দিই 4 y প্লাস 1 তার উপরে স্কোয়ার, x মাইনাস ওয়াই প্লাস 2 তার। তুমি এই পর্যন্ত অ্যান্সার লিখে দিয়ে আসতে পারো যদি হাতে সময় থাকে। যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি ক্যালকুলেশন করো, ঠিক আছে? এত টেনশনে কিছু নাই। সো আগের মতনই এসপি ডিভাইডেড বাই পিএম, এটা হচ্ছে কার সমান? ই এর সমান। সো তোমাকে এইটাকে কাজে লাগায় তোমার অঙ্ক করতে হবে। আগের বার ই এর মান ছিল 1, তাই এসপি ইজ ইকুয়াল টু পিএম ছিল। এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এসপি কি? এস থেকে পি এর দূরত্ব, আর পি থেকে এম এর লম্ব দূরত্ব, নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা, এই দুইটা, ঠিক আছে? তো এটা রিটেনে আসবে, এই ধরনের ম্যাথ গুলো রিটেনে আসে, ঠিক আছে? এখানে দেখো দুইটা উপকেন্দ্র দেয়া আছে আর 10 একক বৃহদাক্ষ। বৃহদাক্ষ মানে কি? যেহেতু কিছু বলা নাই, তার মানে আমরা এক্স অক্ষ বরাবরটাকেই বৃহদাক্ষ ধরবো। দেখো 2a, এটার মান দেয়া আছে কত? 10। 2a দেয়া আছে 10। এখন উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, এটা হচ্ছে s আর এটা মনে করো s প্রাইম। তাহলে s প্রাইম কত দেয়া আছে বলো তো? এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত দেয়া আছে? 1 প্লাস 1 তার উপরে স্কোয়ার, 1 প্লাস 1 তার উপরে স্কোয়ার। তার মানে এখান থেকে দেখো s আর s প্রাইম কত আছে? s আর s প্রাইম হচ্ছে 2, 2 মিলে 4, 4 কে রুট করলে 2। এখন দেখো তো উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কি? দুটো উপকেন্দ্রের দূরত্ব কি বলতো? 2a না? 2ae, এটা কার সমান? 2 এর সমান। তাহলে বলতো 2a আবার কার সমান দেওয়া আছে বলতো? 10। তাহলে এর মান আসতেছে 1/5। তাহলে ই যদি 1/5 হয়, ই স্কোয়ার কত বলতো? ই স্কোয়ার হচ্ছে 1/25। ই স্কোয়ার মানে কি? 1 মাইনাস বি স্কোয়ার বাই, এখান থেকে তুমি দেখো, এখান থেকে তুমি কিন্তু ইজিলি চব্বিশ বাই 25 আসবে। এ স্কোয়ার কত? 2a যদি এখানে হয়, এ হচ্ছে এখানে 5, তার মানে এ স্কোয়ার আসবে 25। তো দেখো তো ভাইয়া, এখান থেকে বি স্কোয়ারের মান কত আসে? বি স্কোয়ারের মান আসবে 24। কিভাবে? এ স্কোয়ার কত? এ স্কোয়ার হচ্ছে 25, বসায় দাও। সুতরাং বি স্কোয়ার আসবে 24। বি স্কোয়ার আসছে, এ স্কোয়ার তো আগে থেকে বের করাই আসতো। তাহলে সমীকরণটা কি? এক্স স্কোয়ার বাই 25 ওয়াই স্কোয়ার বাই 24 24 ইজ ইকুয়াল টু 1। কত সহজ একটা ম্যাথ! এই ধরনের ম্যাথ এমসিকিউ রিটেন দুইটাতেই চলে আসতে পারে। তাহলে 2a, দুইটা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae। 2ae দেওয়া আছে তোমার কাছে, এটা তুমি বের করে ফেললা ই এর মান। আচ্ছা ভাইয়া, ওই এস টা কি ঠিক আছে? এস প্রাইমের ক্যালকুলেশন 1 প্লাস 1 2 স্কোয়ার মানে 4 আর 4 8। আচ্ছা 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 আচ্ছা, সরি, রুট ওভার 8 আসবে না? জি ভাই, রুট ওভার 8। ওকে, একটু ভুল করছি আমি না? ওকে, 2 রুট 2 আর সরি। কি। তাহলে এখান থেকে দেখো তো, এটা আসবে হচ্ছে রুট ওভার 8, মানে হচ্ছে 2√2। তোমরা সবাই জানো এটা 2√2। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে ই এর মানটা আসতেছে আমাদের হচ্ছে √2 ডিভাইডেড বাই 5, এটা আসতেছে। এখন এটাকে তুমি কাজে লাগাও এখানে। তাহলে ই স্কোয়ারটা কত আসতেছে? 2/25। তাহলে এটা আসতেছে হচ্ছে 1 - 2/25। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসতেছে হচ্ছে 23/25। তার মানে বি স্কোয়ার আসবে 23, যেহেতু এ স্কোয়ার আমাদের 25।
তাহলে এটা কাজে লাগিয়ে আমরা এখানে অঙ্ক করতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে একটু ছোট্ট ভুল করছিলাম, তোমরা ধরে রাখার জন্য ধন্যবাদ অনেক তোমাদেরকে। তাহলে আমরা এখন একটা ব্রেক নিব, এই ব্রেকের পরে আমরা অধিবৃত্তটা শেষ করব, ঠিক আছে? ব্রেক শেষ হবে হচ্ছে 9:10, ব্রেক শেষ হবে 9:10। তোমরা একটু চাটা খাও, তোমরা সকালে উঠছো, আমিও দেখি একটু পানি খাই, অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে। সো স্পেসিফিক জায়গা থেকে কনিকের প্রশ্ন হবে, কনিক থেকে একটা প্রশ্ন থাকবেই, ঠিক আছে? বেশি কাহিনী করবে না, যেরকম আমরা প্রশ্ন করে প্যাটার্ন মনে হয় তোমাদেরকে ধরাই দিচ্ছি এরকম প্রশ্নই হবে, ঠিক আছে?
আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে গেছে ব্রেকের। তো আমাদের কনিকে দেখো, লাস্ট টপিক হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, তো এই অধিবৃত্ত থেকে আমরা কি কি টাইপের প্রশ্ন আসে সেগুলো একটু আমরা পড়বো। দেখো, বারবার এক এক জিনিসই আসবে। আচ্ছা, অধিবৃত্তের ব্যাপারগুলো একটু বলি। অধিবৃত্তের একটু ব্যাপারগুলো বলি, সবকিছু একই রকম। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষর জায়গায় এই অক্ষরটার নাম আমরা দেই হচ্ছে আর অক্ষর, আর এই অক্ষরটার নাম দেই আমরা অনুবন্ধী অক্ষর। জাস্ট মনে রাখিও, আর অক্ষর আর অনুবন্ধী অক্ষর, এইটুকু পার্থক্য। বাকি সূত্রগুলো উপবৃত্তের মতনই, তোমরা জানো যে বাকি সব সূত্রই হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি এক্স অক্ষের উপরে অবস্থান করে অধিবৃত্তটা, তাহলে এক্সটা আগে হবে। আর যদি কোনো কারণে এমন হয় যে অধিবৃত্তটা এভাবে আছে, মনে করো এভাবে আছে, কথার কথা, তখন কিন্তু তোমার অধিবৃত্তটা হবে কেমন, উপরে হবে বা নিচে হবে, দুইটা প্লেটের মতো। ঠিক আছে, উপরে হতে পারে বা নিচে হতে পারে, ওয়াই অক্ষ বরাবর। তখন কিন্তু ওয়াইটা সামনে হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এই অধিবৃত্তের সব ফর্মুলাই হচ্ছে উপবৃত্তের মতো। উপবৃত্ত, উপবৃত্তের যে সূত্রগুলো সেগুলোর মতনই, আর কিচ্ছু না, এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে, সবগুলোই একই রকম, এটার মতো। ঠিক আছে, উপবৃত্তের এই ফর্মুলাগুলোর মতো। তবে এখানে ই বের করা ফর্মুলার সময় এখানে জাস্ট একটা প্লাস দিই, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, একদম একই রকম সব ফর্মুলা। এখানে খেয়াল করো যে এস গুলো কি কি, মানে উপকেন্দ্রগুলো কি কি হবে। এটা হবে ওই আগের মতনই মাইনাস এ ই কমা 0, এটা হবে প্লাস এ ই কমা 0। এখানে ই এর মান হচ্ছে একের থেকে বড়। আর উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে ইটা ছিল কি 0 থেকে বড়, একের থেকে ছোট। আর এখানে ই হচ্ছে একের থেকে বড়, এটা একটু মাথায় রেখো। আর এখানে যেটা প্রধান অক্ষ বলা হচ্ছে, এখানে যেটাকে প্রধান অক্ষ বলা হতো, এটাকে সেটা আমরা বলবো আর অক্ষ। আর অক্ষ বলবো, আর কিচ্ছু না। আর অক্ষ হচ্ছে 2a। এখানে যেটাকে বলতেছি গৌণ অক্ষ বা ক্ষুদ্র অক্ষ বলতাম, এটাকে সেটাকে অনুবন্ধী অক্ষ বলবো। সূত্র সব একই রকম। অনুবন্ধী অক্ষ হচ্ছে 2b। ঠিক আছে, আর প্রধান অক্ষ আর একটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, এটা একটু মাথায় রেখো। ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b। তো এখানে দেখো, উপবৃত্ত আর অধিবৃত্ত সব ফর্মুলাই সেম, তোমাকে নতুন কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। তুমি আর অক্ষ অনুবন্ধী অক্ষ এটা মনে রাখবা, ই এর মান এখানে প্লাস হবে, এটা মনে রাখবা। আর অধিবৃত্ততে ই এর মান সবসময় একের থেকে বড় হয়। তো এখানে সূত্রগুলো দিয়েছি টেবুলেশন করে, তোমাদের যেন সুবিধা হয়। এই ধরনের ম্যাথ গুলো দেখো খুলনা ইউনিভার্সিটিতে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে। প্রথম কাজ হচ্ছে স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসে। একটু খেয়াল করো যে 9 ওয়াই স্কোয়ার মাইনাস 54y, আর এখানে আছে 16, একটু সাদে লিখি ভাই তাহলে বুঝে যাবা, 16 এক্স স্কোয়ার মাইনাস 64x। এই 127টাকে ডানে নিয়ে যাও, দরকার নেই এটা। আচ্ছা, এখানে আমি 9 কমন নিই, তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 6y। আর এখানে আমি 16 কমন নিই, তাহলে এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 4x, 127। এখন একটু কাজ করো, 9 যেহেতু আছে থাক, এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 ইন্টু ওয়াই, এখানে একটা 2 এর উপরে স্কোয়ার নেই, তাহলে এটা স্কোয়ার ফর্মেট আসবে। আর এখানে যেটা করব সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর উপরে স্কোয়ার। এখন দেখো তো তুমি কি কি বেশি লিখছো, একটু খেয়াল করো তো, দেখি এটা কয়জন ধরতে পারে। এখানে তুমি লিখছো 4, আর সামনে গুণ আছে 9, তাহলে 4 আর 9 গুণ করলে হবে 36। তারপরে অতিরিক্ত লিখছো তুমি 36, প্রথম অংশে অতিরিক্ত লিখছো 36, পরের অংশে অতিরিক্ত কি লিখছো, পরের অংশে অতিরিক্ত লিখছো হচ্ছে 4, 4 ষোলো 64। কিন্তু এটার সামনে কি আছে, মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, তার মানে এই পাশেও মাইনাস করতে হবে, যোগ করলে যোগ করতে হবে, মাইনাস করলে মাইনাস করতে হবে, তার মানে 64। তাহলে এখন দেখো তো এটা কত আসে, 127 প্লাস 36
ক্যালকুলেট করো তো। কত আসে? ভাইয়া প্রথমে এক্স স্কোয়ার জায়গায় একটু ওয়াই স্কোয়ার হবে এখানে প্রথমটাতে 9y স্কোয়ার। সরি সরি সরি, এখানে একটু খেয়াল করো ভাই, এখানে ভুল করছি, এই জন্য মিলতেছিল না। এখানে খেয়াল করো, 2 ইন্টু 3 ইন্টু, আর এখানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 9 81, তাহলে এখানে আসবে হচ্ছে 81। এখন তুমি ক্যালকুলেশন করো তো, দেখো তো কত আসে। 127 যোগ 81, এই দুটো যোগ করলে দেখবা 208 বিয়োগ 64, এটা আসবে 9। এটাকে লেখা যায় এখন x মাইনাস 3 তার উপরে স্কোয়ার, আর এটাকে লেখা যায় 16 x প্লাস 2 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144। এখন তুমি যদি এটা দিয়ে ভাগ করে দাও, দেখবা এখানে আসবে 16 আর এখানে আসবে 9 ইজ ইকুয়াল টু 1, এটা আসবে সমীকরণ। থার্ড লাইনে আবার এক্স স্কোয়ার লিখে ফেলছেন, থার্ড লাইনে ওয়াই স্কোয়ারের পরিবর্তে, এজন্য দুটো এক্স এক্স চলে আসছে। এটা কথা, ব্যাপার না। তাহলে এখানে খেয়াল করো যে এইখানে দেখো, এই সমীকরণটা কার মতো দেখতে বলো তো, আদর্শ সমীকরণের সাথে তুলনা করে ফেলো। এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই তার উপরে স্কোয়ার এ স্কোয়ার, সরি বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা আসবে। ওকে, এখন খেয়াল করো তো ভাই, যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা তোমার কাছে জানতে চাচ্ছে। তাহলে বি স্কোয়ার কত পাইছো তুমি? বি স্কোয়ার পাইছো তুমি 16, এ স্কোয়ার পাইছো হচ্ছে তুমি 9। তাহলে উৎকেন্দ্রিকতা ফর্মুলা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা আসতেছে তোমার হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 আসবে, 5 ডিভাইডেড বাই 4 আসবে। এটা আসলে উৎকেন্দ্রিকতা। একইভাবে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? যে এক্স কমা ওয়াই কার সমান? এটা 0 কমা প্লাস মাইনাস বিই, 0 কমা প্লাস মাইনাস বি, এটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে ব্যাপারটা এরকম যে এক্স হচ্ছে 0 আর ওয়াই হচ্ছে প্লাস মাইনাস বি। তাহলে এক্স কত? এক্স হচ্ছে এক্স প্লাস 2 আর ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস 3 প্লাস মাইনাস বি এর মান কত ভাই? বি এর মান হচ্ছে 4, ই এর মান হচ্ছে 5/4। তাহলে এখান থেকে এক্স এর মান আসতেছে -2 আর ওয়াই এর মান এখানে ক্যালকুলেশন করে ফেলো। একবার প্লাস নিয়ে পাবা তুমি হচ্ছে 8 আর মাইনাস নিয়ে পাবা হচ্ছে -2। তাহলে এখান থেকে তুমি উপকেন্দ্রটা পেয়ে যাচ্ছ, দেখো -2 কমা -2 আর একটা হচ্ছে -2 কমা 8। আর কি বের করতে বলছে তোমাকে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? 2b² বাই a, আর যদি উল্টাটা হয় 2a² বাই b। তোমরা এটা জানো সবাই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা যেহেতু সমীকরণটা আমরা কম্পেয়ার করলে দেখবা এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2
এ স্কোয়ার বাই বি আসবে। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু এ স্কোয়ার বাই বি। তাহলে এখান থেকে এ তো তুমি জানো, এখান থেকে এ পাইছো কত? এ পাইছো হচ্ছে 16 এ স্কোয়ার, আর বি পাচ্ছ হচ্ছে এ স্কোয়ার পাচ্ছ 9 আর বি এর মান পাইছো তুমি 4, তাহলে 18/4। তো ফর্মুলাগুলো মনে রাখাটা খুব জরুরি, এবং মনে রাখবা যে অধিবৃত্তের ফর্মুলাগুলো অলমোস্ট কিন্তু একদম উপবৃত্তের সবগুলো ফর্মুলার সাথেই মিলে যাবে, একদম সব। ঠিক আছে, তাহলে এখানে কাজটা কি? এখানে সব থেকে পিকুলিয়ার কাজটা হচ্ছে তোমার এগুলো বের করা, এই যে এই ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে, এই ফরম্যাটে নিয়ে আসার পরে আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করে পরীক্ষা কিন্তু তোমাদের যে কোনো একটা বের করতে দিবে। ঠিক আছে, সবগুলো কিন্তু এক টাইম বের করতে দিবে না, লিখিততে আসলে সেটা আলাদা হিসাব। নিচের কোনটি আয়তাকার অধিবৃত্ত? একটা পোল কোশ্চেন দিছে তোমাকে। এই পোল কোশ্চেনটা একটু সলভ করো। তো আয়তাকার অধিবৃত্তের জন্য সবসময় মনে রাখবা, আয়তাকার অধিবৃত্ত তখনই হবে যদি এ আর বি সমান হয়। এ আর বি যদি সমান হয় তখন আমরা এটাকে বলবো আয়তাকার অধিবৃত্ত। তুমি দেখো এখানে এ আর বি কোথায় সমান, অর্থাৎ আমি যদি এ আর বি সমান ধরে নেই, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার, এই আকারে আসবে। তাহলে এখানে একজনই আছে, সেটাই হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, বি নম্বর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এ আর বি সমান হইতে হবে। আগের মতনই ঠিক উপকেন্দ্র দেয়া আছে, আগের মতনই সেম এস পি এরকম দেয়া থাকবে তোমার কাছে। এমনি বলে দিচ্ছি এস পি আর পি এম। ঠিক আছে, এস দেয়া আছে তোমার কাছে 2,3 আর পি বিন্দুটা মনে করো তুমি x,y। তাহলে এসপি আর পি এম, তাহলে আমরা নর্মালি কি জানি? নর্মালি জানি হচ্ছে এসপি বাই পি এম ইকুয়াল টু হচ্ছে ই। তার মানে এখান থেকে বলতে পারি এসপি হচ্ছে ইপিএম। আগের মতন এরকম ম্যাথ অলরেডি দুটো করে আসছি। এখন এসপি তুমি বের করো ভাইয়া, x-2 তার উপর স্কোয়ার। তারপর এটা কি? তারপর তুমি বলতে পারো ভাইয়া এটা হচ্ছে y-3 তার উপর স্কোয়ার। ই কত? এখানে √3, তার মানে এটা আসবে 3। আমি বর্গ করে দিচ্ছি একদম, √3 দরকার নাই। তারপরে কি? পিএম। পিএম পিএম কিভাবে বের করবো? লম্ব দূরত্ব। বলো তো লম্ব দূরত্ব কিভাবে বের করা যায়? x+2y মডুলাস √1 স্কোয়ার প্লাস 2 তার উপর স্কোয়ার। বর্গ করে দাও, দুই পাশে বর্গ করে দিলে মডুলাসও চলে যাবে। x-2 তার উপর স্কোয়ার, y-3 তার উপর স্কোয়ার, এটা আসতেছে 3, নিচে আসতেছে 5, উপরে আসতেছে x+2y-1 তার উপর স্কোয়ার। তো এটা থেকে আমরা ক্যালকুলেশন করে বলতে পারি 5x-2 তার উপর স্কোয়ার 5y-3 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x+2y-1 তার উপর স্কোয়ার। এটাই আছে। ঠিক আছে, তুমি চাইলে আরো সিম্পলিফাই করে সময় থাকলে দিয়ে দিতে পারো। আগের অঙ্কই 3টা অঙ্ক করছে এরকম টোটাল। আচ্ছা, পরামিতিক স্থানাঙ্ক। হ্যাঁ, পরামিতিক স্থানাঙ্ক কি? যে একটা অধিবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর দুই ধরনের স্থানাঙ্ক, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি আমরা? x, y দ্বারা, তাই না? এটা হচ্ছে কার্তেশীয়।
কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি তুমি থিটা এবং থিটা দ্বারা বা আর দ্বারা প্রকাশ করে, এরকম তুমি দেখছো পরামিতিক স্থানাঙ্ক, হ্যাঁ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে a sec থিটা প্লাস b tan থিটা। যে কোনো বিন্দুর যে কোনো একটা বিন্দুকে আমরা যদি পরামিতিক স্থানাঙ্কতে প্রকাশ করি তাহলে এটা দিয়ে প্রকাশ করব, a sec থিটা কমা b tan থিটা, আর কিচ্ছু লাগবে না। এখন কথা হচ্ছে এই সমীকরণে a কত? তুমি বলবো ভাই এই সমীকরণে a স্কয়ার হচ্ছে 9, তার মানে এর মান হচ্ছে 3 আর b এর মান হচ্ছে 2। তাহলে প্রথম বিন্দুটার জন্য একবার চিন্তা করো, 3,0। 3,0 এর জন্য পরামিতিক স্থানাঙ্ক কি হবে? পরামিতিক স্থানাঙ্ক ওই যে ভাইয়া তো বলে দিচ্ছে এইটাই হবে। এর মান বসাবা, এর মান হচ্ছে 3 sec থিটা আর b এর মান হচ্ছে 2 tan থিটা। কারণ প্রবলেমটা হচ্ছে থিটাটা কত? এই 3,0 বিন্দুর জন্য এই যে থিটাটা, এক একটা বিন্দুর জন্য কিন্তু থিটাটা এক এক রকম হবে, এক একটা বিন্দুর থিটা হবে এক এক রকম। তাহলে সবার জন্য 3 sec থিটা 2 tan থিটা, ঠিক আছে মানলাম, এটা মুখস্থ রাখতে হবে যে পরামিতিক স্থানাঙ্ক a sec থিটা কমা b tan থিটা, এর মান বসাবা b এর মান বসাবা। এখন থিটা বের কর। থিটা বের করার শর্ত হচ্ছে কি? থিটা হচ্ছে tan ইনভার্স y বাই b। y কত এখানে বলো তো? এখানে y এর মান হচ্ছে 0 আর b এর মান হচ্ছে 2, তার মানে tan ইনভার্স 0 ডিভাইডেড বাই 2, তার মানে থিটা আসতেছে 0 ডিগ্রি। তাহলে 3,0 এর পরামিতিক স্থানাঙ্ক এইটা, যেখানে থিটা হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই বিন্দুটা হচ্ছে 3 sec থিটা কমা 2 tan থিটা, যেখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি, এটা মাথায় রেখো। একইভাবে তোমাকে আরেকটা বিন্দু দিচ্ছে -5 কমা -8/3। তো এই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক কিন্তু সেম হবে। পরামিতিক এটাও কিন্তু 3 sec থিটা কমা 2 tan থিটা হবে, কিন্তু পার্থক্য হচ্ছে থিটাটাতে। কারণ থিটাই এক একজন এক এক জায়গায় নিয়ে যাবে, থিটাটাই এক একজনকে এক এক জায়গায় নিয়ে যাবে। তাহলে থিটাটা কত আসবে বলো? tan ইনভার্স y এর মান কত? -8/3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আসতেছে থিটার মান tan ইনভার্স -8/6। দেখো এই থিটাটাই নির্ভর করে দিবে, যদিও এটা ক্যালকুলেটর তোমাকে ব্যবহার করতে দিবে না, তারপর ক্যালকুলেটরে করে দেখলে দেখবা এটা আসবে প্রায় 233 এর মতো, প্রায় 233 ডিগ্রি আসবে। তাহলে খেয়াল করো, তার মানে এই থিটাটাই একটা বিন্দুকে আরেকটা বিন্দু থেকে আলাদা করে দিচ্ছে। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই এইটার 3,0 3 sec থিটা 2 tan থিটা, আবার এটারও 3 sec থিটা 2 tan থিটা, এটা কেমন করে হলো? এটা কি কেমন না? ব্যাপারটা তো কেমন দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে এই বিন্দুর জন্য থিটা আসছে 0 আর এই বিন্দুর জন্য থিটাটা আসছে দেখো 233 ডিগ্রি। তার মানে এই থিটাটাই কিন্তু তাকে ঘুরাই দিচ্ছে। এই থিটাটা 0 মানে এটা হচ্ছে x অক্ষের উপরে আছে, দেখো থিটা 0, আর এটা থিটা 233 মানে এটা কিন্তু তৃতীয় ঘরে আছে, তৃতীয় ঘরে আছে, এটা বোঝানো হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রেই 3 sec থিটা 2 tan থিটা হচ্ছে, কারণ এর মান 3 b এর মান 2, কিন্তু থিটাটা আলাদা আলাদা জায়গায় নিয়ে যাবে। এবং এই জায়গায় এমন কিছু দিবে যেটা কিনা তোমার ক্যালকুলেট করা যায়, অথবা তোমাকে এমন কিছু দিবে যেটা তুমি এইভাবেই রেখে দিয়ে আসবে, অপশন এইভাবেই থাকবে, ঠিক আছে? এগুলো সাধারণত এখন পর্যন্ত আসে, তারপরও তুমি এগুলো একটু এমসিকিউ এখন করে যাবে, কারণ সমন্বিত বলো বা যাই বলো, কোশ্চেন অন্যরকম হয়ে যেতে পারে, পরীক্ষায় চলে আসতে পারে, হ্যাঁ। তারপর বলছে দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দিছে, উৎকেন্দ্রিকতার মান দিয়ে আছে। উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা হচ্ছে 2। উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 2AE, এটা কার সমান বলো? 2AE। অলরেডি এই ধরনের ম্যাথ অলরেডি করছো তোমরা, আমার ভুলও ধরছো, ওখানে দেখছো 4 - 8 তার উপরে স্কয়ার, আর এটা হচ্ছে 2 - 2 তার উপরে স্কয়ার। তার মানে এখান থেকে দেখো তুমি 2AE এটার মান পাবা হচ্ছে তুমি 16, 4 এর উপর স্কয়ার, তার মানে এটা পাবা হচ্ছে তুমি 4। 2AE একটু খেয়াল করো, 2AE এর মান কত পাইছো? 2। তাহলে এখান থেকে তুমি এর মান পাচ্ছ হচ্ছে 1, তুমি এর মান পাচ্ছ হচ্ছে 1। তাহলে a স্কয়ার কত? তুমি বলবা a স্কয়ার হচ্ছে 1। এখন তুমি বলো e স্কয়ার মানে কি? e স্কয়ার মানে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে b স্কয়ার বাই a স্কয়ার হচ্ছে e স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি b স্কয়ার বাই a স্কয়ার হচ্ছে 4 - 1।
তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের মান আসতেছে 3, যেহেতু ই এর মান 2 তার মানে ই স্কোয়ার আসবে 4, এটা একটু মাথায় রেখো। তাহলে এখান থেকে a স্কোয়ার আসলো, বি স্কোয়ার আসলো, তাহলে দেখো তুমি এক্স স্কোয়ার কত আসলো, এটা 1, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কত 3 ইজ ইকুয়াল টু 1। তার মানে এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, এখানে মাইনাস হবে মাঝখানে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো যে ভাইয়া এখানে দেখো 2 আর 2, দেখো 2 2 মানে কি, ব্যাপারটা দাঁড়াও ওয়াই এর স্থানাঙ্ক, যে উপকেন্দ্রের ওয়াই এর মান হচ্ছে ফিক্সড, তার মানে ব্যাপারটা এরকম না। ওয়াই এর মান ফিক্সড হওয়া মানে কি, মনে করো এটা হচ্ছে 4 2, কথার কথা এটা হচ্ছে 4,2 আর এটা হচ্ছে মনে করো 8,2, এই দুটা বিন্দু তোমার কাছে দেয়া আছে। তার মানে কি অধিবৃত্ত দুটা কেমন হবে, এই যে এরকম, মানে এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার আসলো, আমাদের বি স্কোয়ার আসলো, এখানে খেয়াল করো আরেকটা জিনিস এখানে আমরা ভুল করছি, সেটা কি বলতো, আমাদের এখানে শীর্ষটা কত হবে, কেন্দ্রটা কত হবে, কেন্দ্রটা কত হবে একটু বলো তো। আচ্ছা, এটা আমরা একটু পরে আসি, একটু পরে, হ্যাঁ একটু পরে আবার রিটার্ন আসতেছি। এখানে দেখো স্পর্শক সংক্রান্ত একটা ম্যাথ দিছে তোমাকে, এই স্পর্শক সংক্রান্ত ম্যাথে একটু দেখো কে এর মান কত এটা বের করতে দিছে, ঠিক মনে আছে পরাবৃত্ততে এরকম একটা ম্যাথ করছিলাম যে ওয়াই এর মানটা এখানে বসায় দাও, ওয়াই এর মানটা এখানে বসায় দাও, এক্স ওয়াই কত এখানে কে মাইনাস 2x ইজ ইকুয়াল টু কত 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি হচ্ছে কে এক্স মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0, বা তুমি যদি এক জায়গায় করে নাও 2x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা আসছে। এখন বলো আমরা যেহেতু জানি এটা স্পর্শক, স্পর্শ করছে, তাহলে নিশ্চয়কের মান কি হবে, নিশ্চয়ক ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, নিশ্চয়ক ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1, তার মানে এখান থেকে কে স্কোয়ার মাইনাস 8, তার মানে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, তাহলে কে এর মান কত আসতেছে প্লাস মাইনাস 2। তো এটা কিভাবে হলো দেখো, কয়েক লাইনের অঙ্ক, জাস্ট ভাইয়া বলছিলাম যে এই ধরনের ম্যাথ গুলো আমরা এইভাবে করতে পারবো, ঠিক আছে? দেখো এই ম্যাথটা কিন্তু খুব একটা সহজ, একটা কঠিন ম্যাথ না। দেখো প্রথম কাজ হচ্ছে তোমার, প্রথম কাজ হচ্ছে কি বের করা, এক্স এর সমীকরণে রূপান্তর করা, দেন তোমার কাজ হচ্ছে নিশ্চয়কের মান 0 ধরে ওখান থেকে তুমি কি বের করে ফেলো। এটা উপবৃত্ততে পরাবৃত্ততে এই ধরনের একটা ম্যাথ আমরা অলরেডি করে দিছি তোমাকে, আমি পরাবৃত্ততে এই ধরনের একটা ম্যাথ আমি করে দিছি যে প্রথমে কি বের করো, এক্স এর সমীকরণ বানায় নাও, দেন এইখান থেকে তুমি নিশ্চয়কের মান 0 ধরে এর মানটা বের করো, ঠিক আছে? এখানে দেখো অসীম তটের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা অসীম তট ব্যাপারটা কি, অসীম তট ব্যাপারটা কি একটু চিন্তা করো। অসীম তট ব্যাপারটা হচ্ছে মূল বিন্দুগামী দুইটা সরলরেখা, মূল বিন্দুগামী দুইটা সরলরেখা অধিবৃত্তদ্বয় কি করে, অধিবৃত্তদ্বয় এই মূল বিন্দুগামী এই সরলরেখাগুলোকে টাচ করবে না, মানে কোথায় গিয়ে টাচ করবে, অসীমে গিয়ে টাচ করবে। এই যে এই দুটা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্তদ্বয় এই মূল বিন্দুগামী সরলরেখাগুলোকে টাচ করবে না,
হ্যাঁ করবে, সেটা অসীমে গিয়ে টাচ করবে। তাহলে এই দুইটা রেখাকে আমরা বলি হচ্ছে অসীম তট। ঠিক আছে, এই অসীম তটটা একটু যদি আমরা একটু রাফ ভাবে চিন্তা করি, এখানে দেখো এটা হচ্ছে আমাদের, আমরা যদি শীর্ষে এখানে লম্ব আট করে ফেলি, তাহলে কিন্তু আমরা এখানে থেকে একটা, এটা চিত্রটা আমার একটু কম বেশি হচ্ছে, এই অসীম তট দুইটা সমীকরণ। ঠিক আছে, এই রেখা দুইটাকে আমরা বলবো হচ্ছে অসীম তট। এই রেখা দুইটাকে আমরা বলবো হচ্ছে অসীম তট। তো এই অসীম তটের সমীকরণ হচ্ছে y = প্লাস মাইনাস b বাই ax। ঠিক আছে, প্লাস মাইনাস b বাই ax। এখানে চিত্রটা একটু কম বেশি হয়েছে, যার কারণে ভাইয়া একটু যদি দাঁড়াও, চিত্রটাকে ঠিক করে দিই, একটু দাঁড়াও। ওকে, তাহলে এখানে দেখো এখন ঠিক হওয়ার কথা। আমরা যদি এই জায়গায় একটা শীর্ষ অঙ্কিত লম্ব আট করি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এ, এই যে এইটুকু, এখান থেকে এই পর্যন্ত সেন্টার থেকে এইটুকু হচ্ছে এ, আর এইটুকু হচ্ছে আমাদের এ, এইটুকু বি, এইটুকু হচ্ছে বি। ঠিক আছে, এ বি গুলো এখানে পাওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এই সরলরেখাটার ঢাল কত হবে, তুমি দেখো এই সরলরেখাটার ঢাল হবে ট্যান থিটার মান হবে লম্ব বাই ভূমি, এইটুকু যেহেতু বি, তাহলে বি বাই এ, তাহলে ট্যান থিটা মানে এম এর মান আসতেছে বি বাই এ। তাহলে সমীকরণটা কি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx। তাহলে এখান থেকে তুমি বলতে পারতেছো b বাই ax। এটা হচ্ছে অসীম তটের সমীকরণ, একদমই নতুন জিনিস তোমাদের কাছে, অসীম তট। একইভাবে এইখানকার ঢালটা কিন্তু নেগেটিভ হবে, মাইনাস বি বাই এ হবে। দ্যাট মিনস এখানকার অসীম তটটা হবে y মাইনাস বি বাই এ এক্স। তার মানে এই কারণে দুইটা অসীম তট পাওয়া যাচ্ছে, একটা পজিটিভ ঢাল, একটা হচ্ছে নেগেটিভ ঢাল। তাহলে অসীম তট এখান থেকে তুমি আগে বের করে ফেলো। তাহলে এখান থেকে তুমি বের করে ফেলো যে এইটা থেকে আগে আদর্শ সমীকরণ বানায় নাও, এক্স স্কোয়ার বাই এটা আসবে 16, আর এটা আসবে ওয়াই স্কোয়ার বাই 25 ইজ ইকুয়াল টু আসতেছে 1। তার মানে এ আসতেছে এখানে 4 আর বি এর মান আসতেছে এখানে 5। তাহলে অসীম তটটা আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ, বি হচ্ছে 5, এ হচ্ছে 4 ইন্টু এক্স। এখন মধ্যবর্তী কোণ বের করতে বলছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 2 tan ইনভার্স বি বাই এ। খেয়াল করো যে ভাই এটা কিভাবে আসলো, এই যে থিটা, দুটো অসীম তটের মধ্যবর্তী কোণ। তাহলে তুমি বলতে পারো এইটুকু যদি থিটা হয়, এইটুকু যদি থিটা হয়, তাহলে এইটুকু তো থিটা নাকি, তাহলে 2 থিটা, মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা, থিটা কত, tan থিটা যদি বি বাই এ হয়, তাহলে থিটা কত, tan ইনভার্স বি বাই এ, 2 tan ইনভার্স বি বাই এ। কারণ এইটুকু যদি থিটা হয়, নিচেরটুকু কিন্তু থিটা, তাহলে দুইটা অসীম তটের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা, তার মানে 2 tan ইনভার্স বি বাই এ, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। একদমই সহজ ব্যাপার। তাহলে এখান থেকে দেখাও 2 tan ইনভার্স কি আসতেছে, বি কত, বি হচ্ছে 5 আর এটা হচ্ছে 4, এটাই হচ্ছে answer। ঠিক আছে, এখান থেকে দেখো অসীম তটের সমীকরণ দেয়া আছে। তাহলে আমরা অসীম তটের সমীকরণ কি জানি, প্লাস মাইনাস বি বাই এ এক্স। তুলনা করো, তুলনা করলে আমরা কি পাচ্ছি, যে ভাই বি বাই এর মানটা তুমি কত পাচ্ছ, 1 পাচ্ছ। তার মানে এ আর বি হচ্ছে সমান। যেহেতু এ আর বি এখানে সমান, তাহলে এখানে আমার কি হচ্ছে, অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। অধিবৃত্তের শীর্ষটা দেখো তো কোন বরাবর, 0 প্লাস মাইনাস 3, তার মানে কি 0 3, আর একটা হচ্ছে 0 মাইনাস 3, তার মানে এটা কোন অক্ষ বরাবর আছে, এটা ওয়াই অক্ষ বরাবর আছে এরকম। তার মানে এটা সমীকরণ হবে, ওয়াইটা আগে হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন চিন্তা করো এ আর বি যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এর জায়গায় বি বসাই দিতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এখন এটা কত বিন্দুগামী, এটা বলতে 0, প্লাস মাইনাস 3 বিন্দুগামী, 0, প্লাস মাইনাস 3 বিন্দুগামী।
তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে ওয়াই স্কোয়ার 9 ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার। ওয়াই এর মান এখানে 0 আসবে, কারণ তাহলে বি স্কোয়ার কত আসতেছে 9। তাহলে দেখো সমীকরণ চলে আসছে কিন্তু, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে কি হচ্ছে দেখো, প্রথম থেকে একটু বোঝার ট্রাই করো। যেহেতু এটা y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এক্স এর সাথে তুলনা করলে আমরা পাচ্ছি বি বাই এ হচ্ছে কত 1। তাহলে a ইজ ইকুয়াল টু বি, যেহেতু a ইজ ইকুয়াল টু বি আর এবং দেখাই যাচ্ছে এটা হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে 0 প্লাস মাইনাস 3, 0 প্লাস মাইনাস 3, 0 প্লাস মাইনাস 3, এটা হচ্ছে। তার মানে এটা y অক্ষ বরাবর হলে y টা আগে হবে, x টা পরে হবে। দেন a সমান সমান b তুমি বসাইলা, দেন y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কি বি স্কয়ার। এটা কত বিন্দুগামী? এটা হচ্ছে 0 প্লাস মাইনাস 3 বিন্দুগামী। দেন এখান থেকে তুমি বি স্কয়ারের মানটা পেয়ে গেছো। তো আমরা একটা অঙ্ক একটু রেখে আসছি একটু ঝামেলার কারণে, এই যে এই অঙ্কটা, তাই তো? যে এখান থেকে দেখো আমরা কি কি পাইছি একটু খেয়াল করো তো। এ স্কয়ার পাইছি, যে একটু প্রথম থেকে দেখো, যে উপকেন্দ্র দুইটা দেওয়া আছে 2ae, তাই তো? 2ae এর মান কত 4, তার মানে এর মান আসছে 1। এখান থেকে বি স্কয়ারের মান আসছে তোমার 3। এখন খেয়াল করো আমাদের সেন্টারটা লাগবে, সেন্টার। এটা কিন্তু সেন্টার 0 0 না, এটা সেন্টারটা কোন জায়গায় দেখো তো, মধ্যবিন্দুটা, এই উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু। তাহলে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তুমি এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, সেন্টারটা কি হবে? সেন্টারটা হবে মধ্যবিন্দু। এই দুটা উপকেন্দ্রের ঠিক মাঝখানে আছে সেন্টারটা, কারণ সেন্টার থেকে এই উপকেন্দ্র যতটুকু দূরে এটাও ঠিক ততটুকু দূরেই হয়। তাহলে সেন্টারটা হবে ঠিক মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়? 4 প্লাস 8 ডিভাইডেড বাই 2, আর এটা তো 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2। তার মানে এটা আসতেছে তোমার সেন্টারটা কত আসতেছে? সেন্টারটা আসতেছে হচ্ছে 6,2 তে। ঠিক আছে? এটা এমনি তো দেখে দেখে বের করা যায়। দেখো এটা সেন্টার যে 6,2, এটা কিন্তু তুমি দেখে দেখেও বের করতে পারবা। তুমি এটা দেখে দেখেও বের করতে পারবা যে ভাই এটা থেকে এটা আছে কত একক, বাম পাশে 4 আর এই পাশে ডান সাইডে 8, তার মানে এই পাশেও 2 একক দূরে আছে, এখানেও 2 একক দূরে আছে। আর ওয়াই অক্ষ বরাবর এই দুই তো ফিক্সড সবার কাছে। যাই হোক তুমি মধ্যবিন্দুটা বের করে নিবা, কারণ সবসময় তার সমান নাও থাকতে পারে। 6,2। তাহলে কেন্দ্র দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। তাহলে এখন চিন্তা করো, এখানে এক্স টা আগে হবে, এক্স মাইনাস 6 তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই ওয়াই মাইনাস 2 তার উপরে স্কোয়ার, এটা হবে ওয়াই মাইনাস 2 তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখিও যে যদি আলফা বিটা শীর্ষ থাকে, এটা যে আলফা বিটা শীর্ষ থাকে ওটা বিয়োগ করতে হয়। মানে ব্যাপারটা এরকম, তোমার যদি শীর্ষ হয় 0 0, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ব্যাপারটা এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে কেন্দ্র হচ্ছে 0 0। কিন্তু কেন্দ্র যদি তোমার আলফা বিটা হয় তখন কিন্তু এরকম হবে না, এক্স মাইনাস আলফা তার উপরে স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই, এটা হচ্ছে তোমার তখন যদি কেন্দ্র আলফা বিটা হয়। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তো আমাদের এখানে কেন্দ্র কিন্তু আলফা বিটা। তাহলে এক্স মাইনাস 6 তার উপরে স্কোয়ার ওয়াই মাইনাস 2 তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাই অ্যান্সার, তুমি দিয়ে দিলে। তাহলে কি করলা একটু প্রথম থেকে দেখো ঠান্ডা মাথায়, যে তোমাকে বলছিল উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে। তাহলে 2ae এর মান হচ্ছে 4, এখান থেকে a স্কয়ার বের করলা। একইভাবে e কে কাজে লাগে এখান থেকে তুমি b স্কয়ারটা বের করলা, b স্কয়ারটা বের করলা। a স্কয়ার b স্কয়ার বের করার পরে তুমি ভাবতে পারো যে এটার কেন্দ্র তো 0 0 না, এটার কেন্দ্র দেখো, এটার কেন্দ্র হচ্ছে 6 2। যদি 0 0 হইতো তাহলে কোনো প্রবলেম ছিল না। তো কেন্দ্রটা হচ্ছে এটা 6 2। তো কেন্দ্রটা বের করে তুমি অঙ্ক করে ফেললা। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এইটাতে চ্যাটে জানাইতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে এই অঙ্কটা রিলেটেড আমাকে একটু চ্যাটে তোমরা জানাই দাও প্লিজ। ওকে, এখানে বি বড় না, এখানে ব্যাপারটা হচ্ছে তোমার খেয়াল রাখতে হবে
কোন অক্ষ বরাবর আছে। যেহেতু এক্স অক্ষ বরাবর আছে তাহলে এক্স আগে, আর ওয়াই অক্ষ বরাবর হলে ওয়াই আগে, অধিবৃত্তের জন্য। হ্যাঁ, অধিবৃত্তের জন্য দুইটা স্থানাঙ্ক থাকলে কেন্দ্র বের করতে হবে। অবশ্যই দেখতে হবে কেন্দ্র 0 0 কিনা, একটু টেস্ট করতে হবে। সো তোমাদের জন্য একটু কিছু কথা বলি, শুনো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। তোমরা দেখো ম্যাথ 13 করতেছো, তাই তো? আমার মনে হয় ফিজিক্স 13 এগুলো মনে হয় শেষ, বা ম্যাথ 13 করা মানে তোমরা প্রায় সিলেবাস শেষের দিকে। এরপরে আছে তোমাদের সম্ভাবনা আছে, যেখান থেকে প্রশ্ন থাকবেই, কারণ ইন্টারমিডিয়েটের সম্ভাবনা এমন একটা চ্যাপ্টার, এখান থেকে অ্যাডমিশন অঙ্ক থাকবে, যে ভার্সিটিতেই যাও থাকবেই 100%। কারণ আছে, কারণ এটা হচ্ছে একটা সেকশন। ম্যাথমেটিক্সে যেমন ক্যালকুলাস, ম্যাথমেটিক্সে যেমন বলবিদ্যা, ম্যাথমেটিক্সে ত্রিকোণমিতি, এগুলো হচ্ছে ভাগ। সম্ভাবনা একাই একটা পার্ট, এটা হচ্ছে পরিসংখ্যানের পার্ট। সো এখান থেকে তোমার অঙ্ক থাকবে, ঠিক আছে? আর হচ্ছে বলবিদ্যা, এবং বলবিদ্যা নিয়ে তোমাদের যে ডর ভয় আছে, আসলে ভার্সিটিতে বলবিদ্যা এত কঠিন কিছু আসে না, ইউনিভার্সিটি এক্সাম গুলোতে। তো বলবিদ্যা মাস্ট পড়তে হবে, ভয়ের কিছু নাই, মাস্ট পড়তে হবে, ঠিক আছে? মাস্ট পড়তে হবে। তো তোমাদের হাতে লেকচার আছে ধরো 3টা, তারপরে তোমরা বেশি দিন কিন্তু পাচ্ছ না। এরপর হয়তো বুধবার তোমাদের মডেল টেস্ট নিবেন, সলভ ক্লাস তো অবশ্যই থাকবে, এগুলো থাকবে। কিন্তু তোমাদের হাতে যে সময়টা, এই সময়টা তোমরা একটু প্রপার ভাবে কাজে লাগাও, ঠিক আছে? একটু রুটিন ওয়ার্ক করে প্রপার ভাবে কাজে লাগাও, একটা রুটিন করে রেগুলার পড়াশোনা করো। হ্যাঁ, নাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। কারণ হয়তো বা তুমি ভাবতেছো যে দেখো 1 তারিখ সেদিন ক্লাস নিছিলাম, সেদিন 1 তারিখ ছিল, নতুন বছর। আজকে দেখো, আজকে কিন্তু তোমার ঠিক 16 তারিখ, তাই না? 15 তারিখ। তার মানে দেখো, দেখতে দেখতে কিন্তু তোমার হাত থেকে 15 দিন চলে গেছে। আমি তো সেদিনও বলছিলাম যে আজকে থেকে পড়া শুরু করো, কিন্তু দেখো তোমার হাতে 15 দিন কিন্তু চলে গেছে, তোমার আউটপুট কিন্তু এখনো 0। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর দুইটা ব্যাপার হচ্ছে যে অ্যাডমিশনের পড়া রিলেটেড, ভাইয়া বারবার বলছি, তোমরা কোশ্চেন ব্যাংকটা পড়বা। হ্যাঁ, প্র্যাকটিস বুকটা পড়বা যদি পারো, সব থেকে ভালো হয়। যদি অন্যান্য কোশ্চেন ব্যাংক গুলো, যেমন বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন ব্যাংক, এগুলো একটু সলভ করতে পারলে, প্র্যাকটিস বুক করতে পারলে, বা কনসেপ্ট বুক, তুমি যদি সময় পাও কনসেপ্ট বুকও দেখতে পারো, তাহলে তোমার প্যাটার্নটা হবে কোশ্চেন ব্যাংক পড়তে পারো, প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক, যেটা ভালো লাগে। কিন্তু আগে কোশ্চেন ব্যাংকটা পড়ে নিবা, এটা হচ্ছে ম্যাথের জন্য। আর বেশি করে এক্সাম গুলো সিরিয়াসলি দাও, লাস্টে এসে দেখো কে কতটুকু পড়াশোনা করলো, এটা ডিপেন্ড করবে তুমি কতটুকু সিরিয়াসলি পড়াশোনা করে এক্সাম গুলো দিচ্ছ। এক্সাম গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সো এক্সাম দিতে হবে, এটা মাথায় রাখো। তুমি সারাদিন বাসায় পড়লা, তুমি গেম খেলতে গেলা না, প্রচুর প্র্যাকটিস করলা, মাটি সারাদিন প্র্যাকটিস করলা, তুমি গেম খেলতে যাচ্ছ না, তাহলে কিন্তু হবে না। যে গেমে ভালো করে সেই কিন্তু পারফর্মার, তাই না? গেমে যে ভালো করে, প্র্যাকটিসে যে ভালো করে সে কিন্তু পারফর্মার না। হ্যাঁ, সে কিন্তু পর্দার আড়ালে থেকে যাবে। তো তুমি বাসায় অঙ্ক পারো। ভাইয়া এমআইএসটি অ্যাডমিশন যারা একটু পড়াশোনা করছো, প্রথম পর্ব হোক বা, তারা একটু দিতে পারো। হ্যাঁ, তারাও দিতে পারো, এমআইএসটি অবশ্যই করতে পারো। ভাইয়া ম্যাথ ক্লাস আর 3টা হবে। তোমরা মোটামুটি ধরে নিতে পারো মার্চ মাসে পরীক্ষা হবে, মার্চ মাসের লাস্টের দিকে পরীক্ষা হবে। মার্চ মাস ধরে নিয়ে তোমরা প্রিপারেশনটা কমপ্লিট করো, মার্চ মাসটা ধরে তোমরা প্রিপারেশনটা কমপ্লিট করো। ঠিক আছে, সবাই ভালো থাকো। ঠিক আছে পলাশ ভাই, ধন্যবাদ। আহ, আর স্টুডেন্ট ভাই, তোমাদের মনে হয় আজকে মনে হয় আরেকটা ক্লাস আছে, ডাবল ক্লাস, আজকে মনে হয় 2টা করে ক্লাস। ওইটা 10:30টায় মনে হয় তোমাদের ক্লাসটা হবে। যারা 8টায় ক্লাস করছো, তোমাদের 10:30টায় ক্লাস হবে। আবার নেক্সট ক্লাসে তাহলে কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখতে পারো। হ্যাঁ নাপি, 10:30টায় তোমাদের ক্লাস হবে। রুটিনে দেখো, তোমাদের তো ডাবল ক্লাস আজকে হওয়ার কথা। হ্যাঁ, আজকে 10:30টায় ক্লাস হবে। রুটিনটা তোমার পাওয়ার কথা তো। আচ্ছা রেজাল্ট ভাই, আমি তাহলে লিভ নিলাম আপনার। ঠিক আছে, যাবে। আচ্ছা ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।
তাহলে 10:30 সবাই জয়েন দিও ভাইয়া। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।